ওকে, আমরা আজকে অন পেজ এসইও নিয়ে কথা বলবো। ঠিক আছে, অন পেজ এসইও হচ্ছে আমরা মানে অফ পেজ এসইও আর অন পেজ এসইওর মধ্যে একটা পার্থক্য আছে। মেইন যে পার্থক্য সেটা হলো আপনার অন পেজ এসইও আমরা যখন একটা কন্টেন্ট লিখি, ঠিক আছে, আমরা দেখেছি না ওয়ার্ডপ্রেসে গিয়ে কিভাবে করে লিখি। প্রথমে টাইটেল লিখি, হ্যাঁ, তারপরে হেডিং দেই, তারপরে ইমেজ দেই, তারপরে প্যারাগ্রাফ আকারে আমরা আমাদের কন্টেন্টগুলো লিখি। ঠিক আছে, এই যে কাজগুলা করি, হ্যাঁ, এই কাজগুলোর মধ্যেই আমরা যে এসইওটা করি সেটা হচ্ছে অন পেজ এসইও। আই মিন আমরা যখন টাইটেল, মেটা টাইটেল, মানে মেটা ডেসক্রিপশন, তারপর হচ্ছে গিয়ে আমাদের যে মূল কন্টেন্টটা, এর মধ্যে আমাদের যে মেইন কিওয়ার্ড, আমরা কিওয়ার্ড রিসার্চ করেছি না? আমরা কি বলেছিলাম যে কিছু মেইন একটা কিওয়ার্ড থাকবে, তারপরে সেটার সাথে আরো ব্রড ম্যাচ কিওয়ার্ড থাকবে, সাব কিওয়ার্ড থাকবে, মানে সেকেন্ডারি কিওয়ার্ড থাকবে। ঠিক আছে, এইসব কিওয়ার্ডগুলাকে আমরা সেই আমাদের কন্টেন্টের মধ্যে কিভাবে করে কাজে লাগাবো, সেই কাজগুলাই হচ্ছে মানে সেই প্রসেসটা হচ্ছে গিয়ে অন পেজ। তার মানে আমরা পেজের ভিতরে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যে সব কাজগুলো করি সেটা হচ্ছে অন পেজ এসইও। আর আমরা পেজের বাইরে যেসব কাজগুলো করি সেগুলো হচ্ছে কি অফ পেজ এসইও। হুম মানে অফ পেজ বলতে অফ পেজ এসইও করতে আমাদের অ্যাক্সেস লাগে না, হ্যাঁ, ড্যাশবোর্ডের অ্যাক্সেসটা লাগে না, বাট অন পেজ এসইও করতে আমাদের ড্যাশবোর্ডের অ্যাক্সেস লাগে। ঠিক আছে, তো ফার্স্টেই চলেন আমরা যাই থ্রি স্টেপস অফ অন পেজ এসইও। মানে তিনটা স্টেপের মাধ্যমে আমরা অন পেজ এসইওটা করতে পারি। দেখেন, প্রথমে কি কন্টেন্ট উইথ ইমেজেস। ঠিক আছে, আমি কি বলেছিলাম আপনাদের যে আমাদের আর্টিকেলটা থাকবে কিং আর ইমেজ হয়েছে গিয়ে কুইন। ঠিক আছে, তো আমরা একটা সাম্রাজ্য চালাইতে গেলে তো আমাদের কিং কুইন দুইটাই লাগে, রাজা রানী দুইটাই লাগে, তাই না? তো আমরা যখন এসইও করব কন্টেন্ট উইথ ইমেজেস, মানে আমাদের কন্টেন্টটাও থাকবে, আই মিন আর্টিকেলটাও থাকবে, পাশাপাশি ইমেজও থাকবে। ঠিক আছে, ইমেজ আর কন্টেন্ট মিলে দুইটা, মানে ইমেজ কন্টেন্ট আর আর্টিকেল ব্লগ কন্টেন্ট যেটা, সেই দুইটা মিলেই আমরা এসইওটা করব। ঠিক আছে, আর এই অন পেজ এসইওর মধ্যে আর কি থাকতে হবে? টার্গেট কিওয়ার্ডস। এখানে কিন্তু শুধু কিওয়ার্ড বলে নাই, কিওয়ার্ডস, তার মানে হচ্ছে কি একাধিক কিওয়ার্ড থাকবে। আমাদের মেইন কিওয়ার্ড যদি একটা থাকে, ঠিক আছে, ধরেন আমাদের মেইন কিওয়ার্ড হলো মার্কেটিং, ঠিক আছে, আর আমাদের সেকেন্ডারি কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, এরপরে আরও কিওয়ার্ড থাকবে আমাদের, যেমন ধরেন এক একটা ব্লগের জন্য আমরা যদি ডিজিটাল মার্কেটিংয়ের প্রয়োজনীয়তা বুঝাইতে যাই, সেক্ষেত্রে আমাদের কিছু কোশ্চেন ওয়াইজ ইয়া থাকতে পারে। যেমন কেন ডিজিটাল মার্কেটিং শিখবো, হোয়াই ডিজিটাল মার্কেটিং, অথবা হোয়াটস দ্য ইম্পর্টেন্ট অফ ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, ইম্পর্টেন্সটা খুঁজে বের করব, এরকমভাবে কতগুলা কোশ্চেন দিয়েও আমরা কিওয়ার্ডটা তৈরি করতে পারি। ঠিক আছে, যেটা আমাদের একজ্যাক্ট ম্যাচ অথবা কি ব্রড ম্যাচ, লং টেল কিওয়ার্ড যেটাকে বলে সেটা হবে। ঠিক আছে, তো টার্গেট কিওয়ার্ডস আমাদের লাগতেছে। আর কি লাগতেছে? ইয়াস্টো প্লাগইন, ইয়াস্টো এসইও নামে একটা প্লাগইন আছে। হ্যাঁ, এর আগে আপনারা অনেকেই দেখছি, যখন প্রেজেন্টেশন করতে দিলাম তখন আপনারা এই প্লাগইনটার নাম নিয়েছিলেন, যদিও আমি তখন আপনাদের পড়াই নাই। ঠিক আছে, আমি যখন আপনাদেরকে বলছি যে থ্রি ইম্পর্টেন্স প্লাগইন, থ্রি নেম অফ ইম্পর্টেন্স প্লাগইন, হ্যাঁ, তো আপনারা কি করছেন, এটার সাথে মানে ইয়াস টু এসইওটাও লিখে দিছেন। আপনারা কেন এটা করছেন? এটা তো করা আপনাদের উচিত হয় নাই, বিকজ অফ আমি এখনো এটা পড়াই নাই। তার মানে হচ্ছে যারা যারা এই প্লাগইনটার নাম নিয়েছেন তারা গুগল থেকে কপি করছেন। ঠিক আছে, গুগলে আমার কোশ্চেনটা লিখে সার্চ করছেন। কপি করিনি। আপনি যে ফার্স্ট একদিন বললেন না, আচ্ছা, আচ্ছা। ওই প্লাগইন গুলা ডাউনলোড দেওয়ার সময় বললেন যে এই প্লাগইনটা হচ্ছে যখন আপনাদের এসইও করাবো তখন হুম। এটা কাজ হবে। আচ্ছা। তখন আমি ছিল তো এই জন্য ও, লিখছিলাম। যদি এরকম হয়ে থাকে যে রিকল করে আপনারা আমি যেটা বলেছিলাম সেটা মনে রাখছেন, কিন্তু আমি আপনাদের কি মানে এই ইয়াস্টো এসইও ছাড়াও অলরেডি তিনটা প্লাগইনের, তিনটার বেশি মনে হয় হবে, যাই হোক তিনটা প্লাগইনের কাজ করাইছি। তো আপনারা নেক্সট টাইম আমি যখনই প্রেজেন্টেশন দিব, কারণ আমি ইয়াস্টো এসইও নিয়ে এখন কাজ করব, এখন আপনারা এই ব্যাপারে আরও 2 লাইন বেশি বলতে পারবেন। ঠিক আছে,
তো দেখা যাবে যে আমি যখন এই যে এসইওটা শেষ করব কিংবা একটা মোটামুটি ধরেন 50% শেষ হইছে, তখন আপনাদেরকে আরেকটা প্রেজেন্টেশন বানাইতে বলব। তখন কিন্তু আবার ইয়াস্টো এসইওটা চলে আসতেছে। তাহলে একটা জিনিস ২ বার আসতেছে। তো যেই জিনিসটা আমি এখনো পড়াই নাই সেটা অপেক্ষায় থাকেন, আমি আবার নেক্সটে পড়াবো। ঠিক আছে? কেউ মাইন্ড করেন না। আমি জাস্ট ভাবছি যে আপনারা হয়তো গুগল করে বিষয়টা দিয়ে আসছেন। যাই হোক, কপি পেস্ট করেন না। যতটুকু মানে আমার ক্লাসগুলা দেখেন, দেখে গুগলে ঘাটাঘাটি করেন, কিন্তু কপি পেস্ট না করে একটু রিকল করার চেষ্টা করেন যে আসলে আমি যে কোশ্চেনগুলো দিব আপনাদেরকে, এটা কিন্তু আমি নিজে থেকে বানায় দিব না। যেটা আপনাদের পড়াইছি সেটাই দিব। আচ্ছা। তারপরেও সবার প্রেজেন্টেশনটা আমার কাছে ভালো লাগছে। সবাই খুব মনোযোগ সহকারে করতে পারছেন। ঠিক আছে? যদিও কেউ একটু শর্টের মধ্যে সেরে দিছেন। বাট নেক্সট যেই প্রেজেন্টেশন দিব সেটা কিন্তু আরো সুন্দর করে আদর যত্ন করে করতে হবে। ঠিক আছে? জি ম্যাম, কয়েকজনের তো বাকি ছিল, দেয়নি। অনেকের বাকি ছিল, সেটা আমি আজকে দেখব। ঠিক আছে? ওকে, আমরা এই ৩ টা জিনিস নিয়ে আগাবো। আচ্ছা, কয়েকজনের বাকি ছিল কথা যেহেতু আসছে, মাহিদুর ভাই মাত্র আসছেন। মাহিদুর ভাই আসছে। মাহিদুর ভাই, আপনি কি একটু রেসপন্স করবেন? গত কয়েকদিন যাবত আপনার কোনো কথা শোনা যাচ্ছে না। সবাই আপনাকে ডেকে টায়ার্ড। জি ম্যাম, আছে আছে। আচ্ছা, আপনার প্রেজেন্টেশনটা আজকে দিবেন। ঠিক আছে ম্যাম। ঠিক আছে বলে আপনাকে আর খুঁজে পাওয়া যায় না। বলেন ঠিক আছে, পরে কিন্তু আমরা আপনাকে খুঁজি অনেক। না, আমি মানে অফিস থেকে জয়েন করি তো, ওই জন্য একটু মনে মাঝে প্রবলেম হয় আর কি, সেজন্য কথা কম বলি। ও আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, তাহলে আজকে আপনি প্রেজেন্টেশন কখন দিবেন? আপনি যেহেতু অফিস থেকে জয়েন করেন, একটু টাফ হয়ে যায় আপনার জন্য। আপনি একটা টাইম দেন জি, আমাদেরকে। ব্রেক টাইমের পরে। হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। ম্যাম ঠিক এখন আছে। এখন নিয়ে নেন না। মাহিদুর ভাই বোঝেন। নোট আসছিল বাইরের এখন। না, বোঝেন এবার সবার একটা ক্রেজিনেস আপনাকে নিয়ে। ঠিক আছে? সো আজকে সবার এই অপেক্ষাটা আজকে ইয়ে করে দিয়েন। ইনশাআল্লাহ ঠিক আমরা আছে, ব্রেকের পর মাহিদুর ভাইয়ের প্রেজেন্টেশন দেখব। ঠিক আছে ম্যাম, ওকে। ওকে, ধন্যবাদ। ঠিক আছে, দেখেন। এই যে ৩ টা জিনিস নিয়ে আমরা অন পেজ এসইও শুরু করব। ঠিক আছে? শুরু করার আগে কিছু নিয়ম নীতি আছে, সেগুলো আমরা জেনে নেই। হুম? এগুলা নিয়ম নীতিগুলা জেনে তারপরে আমরা কি করব, কনটেন্ট ক্রিয়েট করব, ইমেজ ক্রিয়েট করব। আমাদের কনটেন্ট ইমেজ অলরেডি আছে। সমস্যা নেই। তারপর টার্গেট কিওয়ার্ড নিয়ে তারপর কথা বলব। আমরা তো কিওয়ার্ডও রিসার্চ করেছি। আর ইয়াস্টো প্লাগইন আমরা ইনস্টল করব। ঠিক আছে? আগে আমরা ইয়াগুলা জেনে নেই। অন পেজ এসইও চেকলিস্টটা জেনে নেই। ঠিক আছে? দেখেন। প্রথমেই কি বলছে, ইউজ মেইন কিওয়ার্ড অ্যান্ড মডিফায়ার্স ফ্রম সেকেন্ডারি কিওয়ার্ডস ইন পোস্ট টাইটেল। ঠিক আছে? আমরা কি টাইটেল দেখেছি না, পোস্ট টাইটেল? এর আগে যতবারে আমরা ব্লগ পোস্ট করছি কিংবা কোনো পোস্ট করেছি, তখন কি টাইটেল ছিল না একটা? তো বলতেছে ইউজ মেইন কিওয়ার্ড। সবাই একটু মনোযোগ সহকারে এদিকে দেখেন, ঘুম ভেঙে এদিকে মনোযোগ দেন। আমি কিন্তু এখান থেকে আপনাদের কোশ্চেন করব, আপনারা আসলে জাগ্রত আছেন কিনা। দেখেন, ইউজ মেইন কিওয়ার্ড মানে মেইন যে কিওয়ার্ডটা আমাদের যদি ডিজিটাল মার্কেটিং হয়ে মানে আমাদের যদি সরি, মেইন কিওয়ার্ড কি ছিল আমাদের, ধরেন মার্কেটিং। ঠিক আছে? তো সেখানে আমাদের পোস্ট টাইটেলের মধ্যে আমরা কি দিব, মার্কেটিংটা দিব। অ্যান্ড মডিফায়ার্স ফ্রম সেকেন্ডারি কিওয়ার্ড ইন পোস্ট টাইটেল, তার মানে হচ্ছে কি আমাদের যে সেকেন্ডারি কিওয়ার্ড, এই যে দেখেন সেকেন্ডারি কিওয়ার্ডস। হ্যাঁ, আমরা কিন্তু শুধু একটা কিওয়ার্ড নিয়ে কাজ করব না। শুধুমাত্র একটা কিওয়ার্ড নিয়ে যদি কাজ করি আমরা আগাইতে পারবো না। ধরেন আমি শুধু মার্কেটিংটাকে বেস করে আমার কনটেন্টটা লিখলাম। ঠিক আছে? মার্কেটিং লিখে ভরে ফেললাম আমার ইসের মধ্যে, ব্লগের মধ্যে কিংবা আর্টিকেলের মধ্যে। বাট আমার যে সেকেন্ডারি কিওয়ার্ডও নিতে হবে সেটার প্রতি কোনো ফোকাস দিলাম না। বাট আপনার এই একটা কিওয়ার্ড নিয়ে আপনার র্যাঙ্ক করানোটা অনেক কঠিন হবে আপনার আর্টিকেলটা। সো আমরা প্রথমে কি করব, একটা মেইন কিওয়ার্ড নিব। দেন আমরা সেকেন্ডারি কিওয়ার্ড হিসেবে কয়েকটা কিওয়ার্ডকে আগেই সিলেকশনে এনে রাখবো যে এটা হচ্ছে কি আমার মেইন কিওয়ার্ড আর এটা হচ্ছে কি আমার সেকেন্ডারি কিওয়ার্ড। ধরেন আমাদের এই পোস্ট টাইটেলটা হবে ইম্পর্টেন্স অফ ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে? তো দেখেন, আমরা আহ, আমরা এখান থেকে কি কিওয়ার্ড বের করতে পারি। মার্কেটিং, ফার্স্টে আমাদের মেইন কিওয়ার্ড হলো মার্কেটিং। সেকেন্ড আমাদের সেকেন্ডারি কিওয়ার্ড হিসেবে ডিজিটাল মার্কেটিং, ইম্পর্টেন্স অফ ডিজিটাল মার্কেটিং।
ঠিক আছে? এই কয়েকটা কিন্তু আমরা এখান থেকে আমাদের যে টাইটেল ছিল ওই টাইটেল থেকেই আমরা কয়েকটা কিওয়ার্ড বের করে ফেললাম। ঠিক আছে? সো যদি আপনি ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব নিয়ে লিখতে চান ব্লগটা, সেই ক্ষেত্রে আপনি এই কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন। ঠিক আছে? সাপোজ আমরা ইম্পর্টেন্স অফ ডিজিটাল মার্কেটিং নিয়েই লিখবো আজকে। হুম? তো সেই ক্ষেত্রে আপনি মেইন কিওয়ার্ড আর সেকেন্ডারি কিওয়ার্ড থেকে পোস্ট টাইটেলে নিবেন, মানে পোস্ট টাইটেলটা ওরকমভাবেই সাজাবেন। সেকেন্ড কি বলছে দেখেন, মেক পোস্ট ইউআরএল শর্ট অ্যান্ড ক্লিন অ্যান্ড ইউজ প্রাইমারি কিওয়ার্ড ইন স্লাগ। আচ্ছা, স্লাগ জিনিসটা কি সেটা আমি একটু পর আপনাদেরকে বোঝাচ্ছি। স্লাগ এখনো আপনারা জান নাই। আচ্ছা, স্লাগ সম্পর্কে কেউ কিছু জানেন? জানলে আমাকে একটু জানান। না জানলে বলেন জানি না। Yeah. হুম আচ্ছা, ঠিক আছে, আমি স্লাগ সম্পর্কে আপনাদেরকে বলছি। যখন ইয়াস্ট্রো এসইও প্লাগইনটা যখন আমি ইনস্টল করব তখনই স্লাগটা দেখাবো। ঠিক আছে? এতদিন যে আমরা ইউজ করছি, মানে নর্মালি পোস্ট করছি, হ্যাঁ, ওই পোস্টের মধ্যে কিন্তু আমাদের অনেক কিছুই ছিল না, এসইও রিলেটেড কিছুই ছিল না, বিকজ অফ আমরা এসইও করার জন্য কোনো প্লাগইন অ্যাড করি নাই। এখন আমরা নতুন করে মানে এসইও করার জন্য একটা প্লাগইন নিব। সেই প্লাগইনের মধ্যে আমাদের কতগুলো ধাপ থাকবে, ঠিক আছে? কতগুলো স্টেপস থাকবে, যেগুলো আমরা পার করলে, যেগুলো আমরা ফুলফিল করতে পারলে আমাদের আর্টিকেলটা 100% এসইও থাকবে। ঠিক আছে? ওই বলে দিবে। এই যে প্লাগইনের কাজ, ইয়াস্টো এসইও প্লাগইনের কাজই হচ্ছে ও শুধু চেক করবে যে ওর যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো আমরা পূরণ করতেছি কিনা। ঠিক আছে? এই যে দেখেন, এই যে আমি কতগুলা পয়েন্ট সাজাইছি, এই পয়েন্টগুলা আমরা আহ, মানে ইয়াস্টো এসইওর চাহিদা অনুযায়ী সাজাইতে পারতেছি কিনা। ঠিক আছে? সে শুধু নজর রাখবে। তো বলতেছে যে মেক পোস্ট ইউআরএল শর্ট। আচ্ছা, এর আগে আপনাদেরকে আমি বৈশাখী আপুকে মেবি দেখাইছিলাম না ইউআরএলটা শর্ট করে কিভাবে করে? মনে আছে আপু? পোস্ট নেম আসবে, আপনি জি বলছিলেন ম্যাম। যে শেষে এত কিছু আসে কেন, বা মাহিদুর ভাই নাকি কারটা যেন, সাব্বির ভাইটা ছোট হয়, আমারটা কেন ছোট হচ্ছিল না? জি ম্যাম, ওকে। মনে আপনার আছে। আপনার যেহেতু মনে আছে, আই থিঙ্ক সবারই মনে থাকবে। তো আমরা ওরকম করে সবসময় পোস্টের ইউআরএলটা শর্ট করে রাখবো অ্যান্ড ক্লিন রাখবো। ঠিক আছে? এর আগে যখন আমরা প্রথমে মানে ইউআরএলটা শর্ট না করি, তখন কিন্তু ক্লিন থাকে না, তাই না? শেষে ইউআরএল শেষে অনেকগুলা ডিজিট থাকে, পার্সেন্টেজ থাকে, হাবিজাবি ডিজিট থাকে। ঠিক আছে? দেখতে একটু হিজিবিজি লাগে, বাট আমরা যখন ইউআরএলটা শর্ট করে ফেলি তখন কিন্তু ক্লিন লাগে দেখতে। ঠিক আছে? তো আচ্ছা, বলতেছে যে যখন আমরা শর্ট করব, তারপরে ইউজ প্রাইমারি কিওয়ার্ড ইন স্লাগ। আচ্ছা, প্রাইমারি কিওয়ার্ডটা আমি স্লাগে, এই যে প্রাইমারি কিওয়ার্ড অথবা মেইন কিওয়ার্ড একই জিনিস। তো প্রাইমারি কিওয়ার্ড আর মেইন কিওয়ার্ডটাকে আমরা স্লাগে ইউজ করব। এই যে প্রাইমারি কিওয়ার্ডটা কিন্তু আপনার অনেক জায়গায় ইউজ করতে হবে। ঠিক আছে? এটা আমরা এই যে ধীরে ধীরে নিচের পয়েন্টগুলোতে পাবো। ওকে। তারপর দেখেন, ট্রাই টু ইউজ ইউর প্রাইমারি কিওয়ার্ড ইন ফার্স্ট অ্যান্ড লাস্ট প্যারাগ্রাফ। আচ্ছা, আমি মাত্র বলছি যে প্রাইমারি কিওয়ার্ডটা আপনার অনেক জায়গায় লাগবে, মানে আমাদের এই এসইওর চেকলিস্টটাকে যদি আমরা মানে ফুলফিলভাবে পার করতে চাই, হুম, মানে একদম সম্পূর্ণভাবে মানে 100% এসইও করতে চাই আমাদের ব্লগটাকে, সেক্ষেত্রে আপনার প্রাইমারি কিওয়ার্ডটা অনেক জায়গায় দিতে হবে। দেখেন এখন কি বলতেছে, যে প্রাইমারি কিওয়ার্ডটাকে ফার্স্ট অ্যান্ড লাস্ট প্যারাগ্রাফে ইউজ করতে বলতেছে। ঠিক আছে? তো আমরা অনেক সময় আমাদের ব্লগগুলাতে কিন্তু ব্লগগুলাকে একদম একরকমভাবে লেখা থাকে, সিরিয়াল অনুযায়ী লেখা কিন্তু থাকে না, মানে থাকে বলতে আমরা কিন্তু প্যারা করে দেই, বা আমরা যখনই কোনো একটা ব্লগ দেখবো বা আর্টিকেল দেখি, সেক্ষেত্রে আমরা প্যারাগুলা দেখি, তাই না? প্যারা করে দেই। তো ফার্স্ট অ্যান্ড লাস্ট প্যারার মধ্যে আমরা আমাদের যে কিওয়ার্ড, মানে প্রাইমারি কিওয়ার্ডটা ইউজ করতেই হবে। এটা মাথায় রাখতে হবে। ধরেন আপনি শুধু ইম্পর্টেন্স অফ ডিজিটাল মার্কেটিং লিখে ছেড়ে দিলেন, মানে ডিজিটাল মার্কেটিং বিষয়টা ওইখানেই ছেড়ে দিলেন, আর কিছুই নিচে আর কিছুই লিখলেন না, বা এই প্রসঙ্গে লিখতেছেন বাট ডিজিটাল মার্কেটিংটা ব্যবহার করলেন না, বারে বারে ইটস ব্যবহার করলেন, সেক্ষেত্রে কিন্তু হবে না। অন্তত পক্ষে আপনার মানে ফার্স্ট অ্যান্ড লাস্ট প্যারাগ্রাফের মধ্যে ব্যবহার করতে হবে, সেটা বলতেছে। ওকে। তারপর দেখেন বলতেছে কিপ কিওয়ার্ড ডেন্সিটি অফ প্রাইমারি কিওয়ার্ড অ্যারাউন্ড, আচ্ছা, 0.5
5% অন হেডিং। ওকে, কিওয়ার্ড ডেনসিটি নিয়ে আপনাদের এর আগে কথা বলেছিলাম গিগ ক্রিয়েশনের সময়। আপনাদের মনে আছে কিওয়ার্ড ডেনসিটি জিনিসটা কি? ম্যাম একটু বলেন আপু। ম্যাম একটা কিওয়ার্ড হচ্ছে সাধারণত মানে আমরা 3 বার কিংবা মানে একবার জায়গায় এক একটা তিন 3 বার নিলে কত সময় ধরে না, আবার দেখা যায় 5 বার নিলে, বেশি নিলে সেই সময় কিওয়ার্ড ডেন্সিটিতে পড়তে হয়। জি, আমার একটা কিওয়ার্ড, ঠিক আছে, ধরেন আমি সোশ্যাল কিংবা যে কোনো একটা কিছু, ধরেন আমি ফেসবুকের জন্য একটা গিগ ক্রিয়েট করতেছি কিংবা আমি ব্লগ লিখতেছি, সেক্ষেত্রে আমি যদি ফেসবুক অত্যাধিক মাত্রায় লিখি, সেক্ষেত্রে গুগল এটাকে কিওয়ার্ড ডেন্সিটির আন্ডারে নিয়ে যায়। গুগল ভাবে যে আমি ফোর্স করতেছি আমার মানে ফেসবুক লিখে লিখে গুগলকে ফোর্স করতেছি, দেখো ভাই আমার এই ইয়াটা কিন্তু এই ব্লগটা ফেসবুক রিলেটেড, ঠিক আছে। সো সেই মুহূর্তে কি করে গুগল কিওয়ার্ড ডেন্সিটির আন্ডারে এটাকে ফেলে দেয়। সো বলতেছে যে আমাদের যে হেডিংয়ের মধ্যে আমরা এই যে দেখেন এই পার্সেন্টেজটা ওরা বলে দিছে যে আই কিপ কিওয়ার্ড ডেন্সিটি প্রাইমারি কিওয়ার্ড, মানে প্রাইমারি কিওয়ার্ডটাকে কিওয়ার্ড ডেন্সিটির থেকে আমাদের খেয়াল রাখতে হবে যেন আমাদের হেডিংয়ের মধ্যে এই যে 0.5%-এর বেশি যেন না হয়, মানে প্রাইমারি কিওয়ার্ডটা, ঠিক আছে। এখন ধরে আপনার প্রাইমারি মানে হেডিংয়ের মধ্যে আমরা কি ইম্পর্টেন্স অফ ডিজিটাল মার্কেটিং, এরপরে আবার কমা দিয়ে আবার লিখলাম যে হোয়াই লার্নিং ইন ডিজিটাল মার্কেটিং, এই ক্ষেত্রে কিন্তু আমাদের কিওয়ার্ড ডেন্সিটি চলে আসবে, মানে একাধিকবার লেখা যাবে না, আমাদের হেডিংয়ের মধ্যে আমরা একবার ব্যবহার করব আমাদের প্রাইমারি কিওয়ার্ডটা। ওকে, এখন কি বলতেছে, ট্রাই টু ইউজ প্রাইমারি কিওয়ার্ড ইন ওয়ান অর মোর সাব হেডিং। ওকে, আমাদের কিন্তু সাব হেডিং থাকে তাই না, আমরা এর আগে মানে টাইটেলটা হচ্ছে কি আমাদের হেডিং, হ্যাঁ। এখন আমরা ইম্পর্টেন্স অফ ডিজিটাল মার্কেটিং লিখলাম, ঠিক আছে। এখন আমাদের সাব হেডিং কি হতে পারে, সাব হেডিং হতে পারে মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর ইন্ট্রোডাকশনটা, হ্যাঁ, অথবা ধরেন ডিজিটাল মার্কেটিং ভার্সেস ট্রেডিশনাল মার্কেটিং, মানে আপনার যখনই ইম্পর্টেন্স অফ ডিজিটাল মার্কেটিং আসতেছে তখন কিন্তু তার মানে কি এটার পিছনে আরও একটা জিনিস আছে, যেমন ধরেন ট্রেডিশনাল মার্কেটিংয়ের সাথে আপনি যখন ডিজিটাল মার্কেটিংয়ের বিষয়টা কম্পেয়ার করবেন তখনই কিন্তু আপনার ডিজিটাল মার্কেটিং ইম্পর্টেন্সটা চলে আসবে, তাই না। মানে কি কি কারণে আসলে ডিজিটাল মার্কেটিংটা প্রয়োজনীয়, এটা যখন আপনি ব্যাখ্যা করবেন তখন কিন্তু ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের যেই আপনার এই যে ইয়াগুলা মেথডগুলা সেগুলা কিন্তু আপনার তুলে ধরতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার সাব হেডিংয়ের মধ্যেও কিন্তু একবার আপনার রাখতে বলছে, মানে প্রাইমারি কিওয়ার্ডটা একবার সাব হেডিংয়ের মধ্যেও রাখবেন, ঠিক আছে। ওকে, তারপরে 6 নম্বরে কি বলতেছে, কিপ কিওয়ার্ড ডেন্সিটি অফ সেকেন্ড কিওয়ার্ডস বিটুইন। আচ্ছা, এখন সেকেন্ডারি কিওয়ার্ডও কিন্তু আমরা খুব বেশি লিখতে পারবো না, এখানে কিন্তু আমাদের সেকেন্ড কিওয়ার্ড যেটা বলছে সেকেন্ডারি হবে এটা। তো সেকেন্ডারি কিওয়ার্ডটাও কিন্তু আমরা 0.2%, 2 থেকে 5% রাখতে পারবো, ঠিক আছে। তো সেকেন্ডারি কিওয়ার্ডে যে আপনি সমানে মানে আমাদের সাবহেডিং এর মধ্যে অথবা ইসের মধ্যে কি বলে ব্লগের মধ্যে যে সেকেন্ডারি কিওয়ার্ডটা সমানে লিখে যাব তাও হবে না, ঠিক আছে। মানে প্রাইমারি কিওয়ার্ড প্লাস সেকেন্ড কিওয়ার্ডটাকেও আমাদের সেকেন্ডারি কিওয়ার্ডটাকেও খেয়াল রাখতে হবে যেন কিওয়ার্ড ডেন্সিটির আন্ডারে না পড়ে যায়। ওকে, হ্যাঁ, আমরা এটা যখন করব তখন যদি আমাদের বেশি হয়ে যায় ওইখানে কি আমাদের দেখাই দিবে হ্যাঁ যে দেখা বেশি দিবে, হ্যাঁ হ্যাঁ কম হয়েছে? বলবে বলবে। জি, তারপর দেখেন ইউজ ইউজ ইউর প্রাইমারি কিওয়ার্ড অ্যাজ অল্টার টেক ফর দ্য ফার্স্ট ইমেজ। ওকে, আমরা অল্টার টেক জানি না কিভাবে দিতে হয়, আমরা যখন কোনো ইমেজ আনি আমাদের ডেস্কটপ থেকে আপলোড করে তখন ডান পাশে আমাদের এরকম ডান পাশে কতগুলো ইয়া থাকে না, অল্টার টেক্সট, টাইটেল, ডিসক্রিপশন, আপনাদের মনে আছে নিশ্চয়ই, মনে নাই? যখন কোনো ইমেজ দেওয়ার জন্য ওয়ার্ডপ্রেসে গিয়ে ইমেজ মনে আছে নিয়ে আসি, হ্যাঁ, টাইটেল, অল্টার টেক্সট, ডেসক্রিপশন এগুলো থাকে। জি। এখন বলতেছে ইউজ ইউর প্রাইমারি কিওয়ার্ড অ্যাজ অল্টার টেক ফর দ্য ফার্স্ট ইমেজ, আমরা যে ইমেজ ব্যবহার করব ব্লগের আর্টিকেলটার মধ্যে, ঠিক আছে, সেই আর্টিকেলের যে ইমেজটা ব্যবহার করব সেই ইমেজটার পিছনে কিন্তু আমরা অল্টার টেক্সট হিসেবে অবশ্যই প্রাইমারি কিওয়ার্ডটা দিয়ে দিতে হবে,
ঠিক আছে? আরও কিছু দিবেন, বাট তার মধ্যে আপনার প্রাইমারি কিওয়ার্ডটা থাকতে হবে। এটা অনেক সময় আপনারা কনফিউজড হয়ে যান যে অল্টার ট্যাগে কী লিখব। এখানে কিন্তু আপনাকে একটা ইঙ্গিত দিয়ে দিল যে অল্টার ট্যাগে আপনি কী লিখবেন। ঠিক আছে? ধরেন আপনি নিজের জন্য ডিজিটাল মার্কেটিং রিলেটেড, মানে ইম্পর্টেন্স অফ ডিজিটাল মার্কেটিং নিয়ে ব্লগ লিখছেন না। আপনি একটা পোর্টফোলিও বানাইতেছেন, পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করছেন আপনার নিজের জন্য। সেই ক্ষেত্রে আপনি যে ইমেজগুলো আনবেন, সেই ইমেজগুলোর পিছনে কিন্তু ডিজিটাল মার্কেটার রাকিব অথবা ডিজিটাল মার্কেটার লিজা, ডিজিটাল মার্কেটার বৈশাখী, এরকমভাবে দিয়ে দিতে পারেন। ঠিক আছে? তো এগুলোর ফলে কি হবে, ডিজিটাল মার্কেটার লিখে যখন কেউ সার্চ করবে আপনার ছবিটা চলে আসবে, যদি আরও ভালো করে এটা র্যাঙ্ক হয়। আবার ধরেন আপনি দিয়ে দিতে পারেন ডিজিটাল মার্কেটিং মার্কেটার ইন বাংলাদেশ। ঠিক আছে? ডিজিটাল মার্কেটার ইন বাংলাদেশ, এটাও লিখে দিতে পারেন অল্টার টেক্সট হিসেবে। ঠিক আছে? ওকে, তারপর কি বলতেছে, ট্রাই টু ফ্রন্ট লোড প্রাইমারি কিওয়ার্ড অ্যান্ড মডিফায়ার ইন মেটা টাইটেল। আচ্ছা দেখেন, মেটা টাইটেল জিনিসটা কি, মেটা টাইটেলটা বোঝায় আপনাদেরকে। ধরেন এখানে আমরা এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের, এই যে এটা হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং উইকিপিডিয়া, এই যে ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট ফর হায়ার অনলাইন, এই যে এই ফাইবার, এই জিনিসটা আমাদের মেটা টাইটেল। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেটা টাইটেল। আর এই যে এখানে লিখছে, এটা কি, এটা হচ্ছে কি আমাদের মেটা ডিসক্রিপশন। ঠিক আছে? আমাদের একটা রুলস আছে, সেটা হচ্ছে যে আমরা মেটা টাইটেলটা 60 ক্যারেক্টারের মধ্যে লিখতে পারবো, 60। আর হচ্ছে আমরা মেটা ডিসক্রিপশনটা 160 160 মেবি 160 ক্যারেক্টার্সের মধ্যে দিতে পারবো, আমার এখানে আছে হয়তো। তা আমরা এই জিনিসগুলো কিভাবে লিখবো, বা সরি, এটা কিভাবে আমরা লিখবো সেটা হুম সেটা আমরা ইয়েতে গিয়ে জানবো, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে গিয়ে জানবো। আচ্ছা, এই জিনিসটা এখানে কেন দিছে দেখেন, fiverr.com দিছে। আমি কিন্তু এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করছি, ফাইবার কি করতেছে দেখেন। ফাইবার এই যে মানুষগুলা, ফাইবার ইনস্টাগ্রাম মার্কেটিং, এসইও গিগ, ঠিক আছে, এটা যদি আমি ওপেন করে যাই, এই লোকদের এখানে হয়তো আমি কতগুলা ইয়া পাবো, প্রোফাইল পাবো, যে ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট ফর হায়ার অনলাইন, অনলাইনে হায়ার করতে পারবে। এটা এই যে এইখানে এতগুলা সার্ভিস, ও পার্সনদের দেয় নাই। এখন বলতেছে যে আপনি কোন কোন ইয়ে নিবেন। মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, এসইও আছে, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং আছে, পাবলিক রিলেশন, এসইও। হ্যাঁ, মানে ফাইবার নিজে এখানে প্রমোট করতেছে, হ্যাঁ, ইমেল মার্কেটিং। মানে ফাইবার বলতেছে যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এই বিষয়গুলা তুমি সার্ভিস যদি নিতে চাও তাহলে এটা পাবা। ঠিক আছে? এখানে কি বলছে দেখেন, যে ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট টু ফর হায়ার। ঠিক আছে, ফাইন্ড এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ফর হায়ার, আউটসোর্সিং ইউর অনলাইন মার্কেটিং প্রজেক্ট অ্যান্ড গেট দেম ডেলিভার্ড। ঠিক আছে? তো এখানে গেলে ও দেখাইতেছে, এখানে আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কোনো সার্ভিস লাগে সেক্ষেত্রে নিতে পারবেন। এখানেও আছে বিষয়গুলো, এসইওর যদি কিছু লাগে, অথবা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, কন্টেন্ট মার্কেটিং, অথবা ভিডিও মার্কেটিং, ইমেল মার্কেটিং, এসএমই, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, এই ব্যাপারগুলো যদি লাগে তাহলে আপনি এখান থেকে সার্চ করে পেতে পারেন। তো আমরা যেটার জন্য আসছিলাম সেটা হচ্ছে এই যে লেখাটা থাকে বড় করে, এই লেখাটা হচ্ছে আমাদের মেটা টাইটেল। আর এর নিচে একটু বোঝানোর জন্য যেই লেখাটা থাকে সেটা এটা হচ্ছে গিয়ে মানে এটা কি রিলেটেড। ঠিক আছে? মানে ধরেন আপনি হেডিংটা দেখে বুঝলেন না, ঠিক আছে, যে ডিজিটাল মার্কেটিং ডেফিনেশন, এখন এমন একটা জিনিস এলাকাটা, এখন আমি বুঝতে পারতেছি ডিজিটাল মার্কেটিং ডেফিনেশন কি জিনিস, বাট এখানে এমন একটা লেখা আছে যেটা দেখে আমি বুঝতে পারতেছি না আসলে এই ব্লগটা কিসের উপরে, সেটা বোঝানোর জন্য এখানে এই যে এইটুকু দিয়ে দেয়। এটা একটা ব্লগ,
এই ব্লগের আগে কিন্তু দিয়ে দিছে যে এই ব্লগটা কবে পাবলিশ হয়েছে, হ্যাঁ, ডেট সহ দিয়ে দিছে। এখানে দেখেন, যে ডেট দিতে চায় তার ডেট সহ আসবে, আর যে ডেট না দিতে চায় তার আসবে না। এই যে দেখেন, এখানে কিন্তু ডেট আসে নাই। তো প্রত্যেকটা টাইটেলের পরেই আপনি ম্যাটার ডিসক্রিপশনটা দেখবেন। দেখেন এই যে এখানে আবার এখানে দিয়ে দিছে ডেট আর টাইমটা, ঠিক আছে? এগুলো সব ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডের কাজ, ঠিক আছে? এই কাজগুলো সব ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডের। তো আমরা বুঝে গেলাম যে মেটা টাইটেল কি আর মেটা ডেসক্রিপশন কি জিনিস, ঠিক আছে? ওকে, তারপর দেখেন ইউজ শর্টার প্যারাগ্রাফস। আচ্ছা, এখন বলতেছে আমরা যে প্যারাগ্রাফগুলা তৈরি করব, সেই প্যারাগ্রাফগুলা শর্ট আকারে তৈরি করব। যেমন ধরেন, দেখেন এই যে এগুলা কি এক একটা প্যারা, তাই না? এই যে দেখেন এখানে ওনাদের টাইটেল কি ছিল, দেখেন, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি উইথ এক্সাম্পলস, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে তাদের টাইটেল। হুম, ওকে। তারপর দেখেন এটা কি তাদের সাব হেডিং। তাদের সাব হেডিংগুলা এখানে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, হোয়াই ডিজিটাল মার্কেটিং। সাব হেডিংয়ের মধ্যে বলছিলাম না আপনাদের সেকেন্ডারি কিওয়ার্ডটা বা ইয়েটা কি বলে মেইন কিওয়ার্ডটা থাকতে হবে। তো সে কিন্তু মেইন কিওয়ার্ড এখানে দিয়ে দিছে। এই যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, আই থিঙ্ক তারও একই রকম আমাদের মতোই ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে গিয়ে তার মেইন কিওয়ার্ড ছিল। এই যে দেখেন সে তার ইউআরএল শর্ট অ্যান্ড ক্লিন রাখছে না? এই যে দেখেন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? তার পোস্টের নাম দিয়ে দিছে এখানে, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। ওকে, এখন দেখেন আমরা যেটা করতে আসছিলাম, প্যারাগ্রাফগুলা ছোট ছোট করে দিছে। দেখেন এই যে 2 লাইনের একটা প্যারা বানাইছে, এখানে আবার 2 লাইনের একটা প্যারা বানাইছে, ঠিক আছে? এখানে আবার 3 লাইনের বানাইছে, 4 লাইনের বানাইছে। তো এরকমভাবে আমরা যখন লিখবো তখনও, এখন এটা যদি গদ বাঁধা লেখা থাকতো মানে একদম নিউজ পেপারের মতো, একটা গল্পের মতো, ঠিক আছে, পড়ার আগ্রহটা চলে যায়। আর আমরা যখন প্যারা আকারে দেখি তখন মনে হয় আচ্ছা 2 লাইনের ব্যাপারই তো, পড়ে দেখে কি লিখছে, এরকম। তো এটাতে হয় কি, আমরা যারা পড়তেছে আমাদের সামনে যে পাঠকগুলো আছে, সেই পাঠকগুলার মানে এটা হলো মেন্টালি একটা ইয়ে করা। যেমন ধরেন আপনি এখানে যদি সে যদি কি করতো, প্যারা না দিত, এই যে ইটস এখান থেকে শুরু করতো, তাহলে লেখাটা পুরো গদ বাঁধা হয়ে যাইতো, ঠিক আছে? গদ বাঁধা হইলে কি হইতো, আমরা মানুষজন পড়তে একটু অসুবিধা বলতে আগ্রহ হারাই ফেলতাম। যে আল্লাহ এত বড় লেখা, ঠিক আছে, প্রথম এক লাইন পড়ে ডিজিটাল মার্কেটিং ইজ দ্য মার্কেটিং অফ প্রোডাক্টস আর অফ এই প্যারা সার্ভিসেস। হুম, মানে লেখাটা মানে কোনো কিছু প্যারা আকারে থাকলে মানে পড়ার পর সেটা আয়ত্তে চলে আসে খুব সহজে। হ্যাঁ, রাইট, আয়ত্তে চলে আসে। আবার লেখারও কিন্তু সৌন্দর্য থাকে, ঠিক আছে? এটা দেখতেও ভালো লাগতেছে যে প্যারা আকারে লিখছে। তো সেইটাই এখানে বলছে যে ইউজ শর্টার প্যারাগ্রাফস। তো আমরা কি করব, যখনই কোনো আর্টিকেল কিংবা ব্লগ লিখব তখন প্যারা আকারে লিখব, ঠিক আছে? তো আমাদের লেখার সময়, এখন লেখার সময় কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে। যখন লিখতেছেন তখন কিন্তু ধরেন আপনি লিখছেন অনেক মানে গদবাঁধা আকারে লিখে গেছেন। তার মাঝখান থেকে যদি প্যারা করেন তখন কিন্তু পড়তে খারাপ লাগবে। যেমন আপনি এখানে লিখছেন ডিজিটাল মার্কেটিং ইজ দ্য মার্কেটিং অফ প্রোডাক্টস অর সার্ভিসেস ইউজিং ডিজিটাল টেকনোলজিস বা ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, মোবাইল ফোনস, অর এখানে এমন একটা এটার পর এমন একটা জিনিস লিখলেন, ধরেন এটা লেখার পর কমা দিয়ে আবার আপনি প্যারা তৈরি করলেন এতটুকু লেখার পর, ধরেন এই ওয়ার্ড সেন্টেন্সটা এখানে শেষ হয় নাই। তো আপনি প্যারা করার জন্য এখানে কমা দিয়ে আবার এখান থেকে লেখা শুরু করলেন। এটা কি ভালো দেখাবে? অবশ্যই ভালো দেখাবে না। তো আমরা যখন একটা মানে ব্লগ লিখবো তখন মাথায় রাখবো যে প্রথম 2টা লাইন একটা সেন্টেন্সের মধ্যে হইতে হবে, ঠিক আছে? এই যে দেখেন পুরা এই লাইনটাই কিন্তু, যে 2টা লাইন এর মধ্যে কিন্তু পুরা একটা সেন্টেন্স, ঠিক আছে?
তো এই জিনিসটা মাথায় রেখে করতে হবে। আপনার এটা যদি ২.৫ লাইনেরও হইতো বা ২ লাইন শেষ হয়ে যাইত, তারপরেও আপনার এই লেখাটা এখানেই শেষ করতে হইতো। তারপরে অন্য একটা সেন্টেন্স দিয়ে এখানে করতে হবে। মানে নতুন প্যারা শুরু করতে হবে। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে, আপনারা যখনই ব্লগ লিখবেন তখন এটা মাথায় রাখবেন যে, ১ম যে প্যারাটা করবেন সেই প্যারাটা একটা সেন্টেন্সে শেষ করে দিবেন। সেকেন্ড সেন্টেন্স থেকে আবার ২য় প্যারাটা শুরু করবেন। আবার এখানে দেখেন ইমেল মার্কেটিং। এখানে কিন্তু শেষ করে দিছে এই পর্যন্ত ইমেল মার্কেটিংয়ে। ঠিক আছে? এখানে নতুন আরেকটা সেন্টেন্স শুরু করছে। টপিক যে আলাদা হইতে হবে তা না। কারণ আমরা হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং পড়তেছি। এটার ভিতরে আবার এত টপিক কেমনে করে চেঞ্জ করব, তাই না? সো এটা ম্যাটার না যে আপনি নতুন টপিকে গেছেন কিনা। এটা ম্যাটার আপনি মানে সেন্টেন্সটা এখানে শেষ করছেন কিনা। যদি সেন্টেন্সটা এখানে শেষ না করেন আবার এখান থেকে শুরু করেন, এটা পাঠকের পড়তেও অড লাগবে বা বোধগম্য খুব সহজে হবে না। ঠিক আছে? সো এটা মাথায় রাখতে হবে আমাদের সবাইকে। ঠিক আছে? তারপরে ১০ নম্বরে কি আসতেছে? ইউজ H1 ফর টাইটেল অ্যান্ড হেডিং, H2 হেডিংস H2 to 6 ইন কনটেন্ট। মানে বলতেছে H1 টা টাইটেলের মধ্যে রাখতে হবে। টাইটেল আর হেডিং এর মধ্যে H1 টা রাখতে হবে। H2 to H6 ইন দ্য কনটেন্ট। ঠিক আছে? H2 থেকে H6 পর্যন্ত আমরা কনটেন্টের মধ্যে রাখবো। ঠিক আছে? এই যে দেখেন, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এই যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে আমাদের কন্টেন্টের ভিতরের লেখা। হ্যাঁ, এটা হয়তো H2। H1 হচ্ছে মানে আমাদের টাইটেলটা, আর হ্যাঁ, H2 হচ্ছে সাবটাইটেলটা। সাবটাইটেলটা। হ্যাঁ, ধরেন ধরেন আপনি এখানে H2 দিয়ে সব H1 দিয়ে আপনার শুধু টাইটেলটা আসবে, আর H2 দিয়ে সবগুলা সাব হেডিং দিলেন। দেখেন, এই যে H2 দিয়ে সবগুলা সাব হেডিং দিলেন। হুম, তারপর আবার ধরেন আহ, এই সাব হেডিং এর পর আবার, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আরও সাব হেডিং আছে। ঠিক আছে? এটা দিলেন S3। তারপরে আপনার ভিতরে যে এটাও S3 আসতে পারে। তারপরে যে লেখাগুলো আছে কন্টেন্ট, এই লেখাগুলো আপনার কি হবে, এখানে কি বলছে দেখেন, H2 থেকে H6 পর্যন্ত আপনি কন্টেন্টের মধ্যে ইউজ করতে পারেন। তো আপনার লেখা অনুযায়ী, এটা আপনি H2 দিছেন, এটা আপনি H2 দিছেন। এখন এর ভিতরে আরেকটা হেডিং তৈরি করতে চাচ্ছেন, সাব হেডিং তৈরি করতে চাচ্ছেন, তখন আপনি এটাকে S3 বানাই দিলেন। এখন এরপরও যদি আরেকটা সাব হেডিং তৈরি করতে চাইতেন, সেটাকে H4 বানাই দিতেন। তারপরে এই লেখাগুলাকে আপনি সাজায় কি করলেন, সবগুলাকে H5 করে দিলেন। ঠিক আছে? অথবা H6 করে দিলেন। তো এটা হচ্ছে আপনার মানে কন্টেন্টের উপরে, কন্টেন্টের হেডিংগুলোর উপরে আপনি সাব হেডিং কয়টা ইউজ করতে চাচ্ছেন, সেই অনুযায়ী আপনার কন্টেন্ট আসলে H5 হবে নাকি H6 হবে, সেইটা ডিপেন্ড করবে আপনার সাব হেডিংয়ের উপরে। ঠিক আছে? ওকে। তারপর দেখেন, হাইলাইট অফ ইউজ ডিফারেন্ট কালার্স ফর ইম্পর্টেন্ট ওয়ার্ডস। ঠিক আছে? আমরা ফাইবারে কি দেখছি, একদম শেষে যখন আমরা বলছি, নোট করে দিছি যে আমাদেরকে কন্ট্যাক্ট করার আগে আমাদের মেসেজ করো। ঠিক আছে? এরকমভাবে একটা নোট করে দিছি না, সেই নোটটাকে কালার করে দিছি কেন, এটাকে হাইলাইট করার জন্য। আমরা ব্লগের মধ্যে কিছু কিছু জায়গা আছে যেটাকে আমরা হাইলাইট করতে চাই। ঠিক আছে? হাইলাইট করি কেন, এই জিনিসটা আমি সবাইকে দেখাইতে চাচ্ছি। এটা খুব মানে করে, এটা ইম্পর্টেন্স আমার ব্লগের মধ্যে সবচাইতে বেশি ইম্পর্টেন্স এই লেখাটা। অথবা আপনি কয়েকটা লেখাকে বিভিন্ন কালার দিয়ে করে দিতে পারবেন, হাইলাইট করে দিতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তারপর আচ্ছা, হাইলাইটের ব্যাপারটা তো বুঝতে পারছেন, আর H1 H2 এই দুটা বুঝতে পারছেন না? আমরা যখন জি ব্লগ, ম্যাম। হ্যাঁ, আমরা যখন ব্লগ লিখব তখন H1 এর H2টা হেডিং আর সাব হেডিং এর মধ্যে থাকবে, আর H6 থেকে শুরু, মানে H2 থেকে শুরু করে H6 পর্যন্ত কন্টেন্টের মধ্যে ব্যবহার করব। আর হাইলাইট করার জন্য কোনো ওয়ার্ডকে হাইলাইট করার জন্য আমরা ডিফারেন্ট কালার ইউজ করতে পারি। হ্যাঁ, ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোর জন্য। ঠিক আছে? ওকে। তারপর বলতেছে অ্যাড ইন্টারনাল লিঙ্কস হোয়ার এভার পসিবল। দেখেন, আমরা কি অ্যাড ইন্টারনাল লিঙ্ক কিভাবে অ্যাড করে সেটা আমরা জানি অলরেডি, তাই তো? ঠিক আছে? মানে ইন্টারনাল লিঙ্ক হলো আমার, ধরেন আপনি লিখতেছেন হচ্ছে ইম্পর্টেন্স অফ ডিজিটাল মার্কেটিং, এটা একটা ব্লগ।
হ্যাঁ, আপনি এই ব্লগের মধ্যে ধরেন ডিটেল ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি নামে আরও একটা ব্লগ আপনারই ওয়েবসাইটের মধ্যে আছে। এখন আপনি ইম্পর্টেন্স অফ ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে কোনো জায়গায় ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজিটা ইউজ করতে চাচ্ছেন বা ইউজ করছেন, সেক্ষেত্রে এটাকে আপনি অ্যাঙ্কর টেক্সট হিসেবে ধরে এর পিছনে আপনি একটা ইন্টারনাল লিঙ্ক দিয়ে দিলেন। আপনারই যে ব্লগ আপনার সাইডের যে লিঙ্কটা আছে, যে ব্লগের লিঙ্কটা আছে, সেই লিঙ্কটা এখানে দিয়ে দিলেন। তাহলে কি হলো, লোকজন যখন যদি ডিজিটাল মার্কেটিং পড়তেছে, পড়ার মাঝখানে তার ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজিটা পড়তে ইচ্ছে করতেছে বা জানতে ইচ্ছে করতেছে যে ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো কি কি, সেক্ষেত্রে এখানে ক্লিক করে কিন্তু আপনার আরেকটা পেজে সে চলে গেল, সে কিন্তু জানে না যে আপনার পেজেই যাবে। হ্যাঁ, অথবা সে যখন আপনার ব্লগটা পড়তেছে সে জানে না যে আপনার এই সাইডের মধ্যে ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি নামে আরও ব্লগ আছে। খুব কম মানুষই আছে যারা কিনা একটা ব্লগ পড়ে সেই ব্লগের আরও সাইটগুলোতে আরও চেক করে। ঠিক আছে, একটা ব্লগ পড়ছে, এটা তার ভালো লাগছে, প্রয়োজনীয় ছিল, সে বের হয়ে যায়। ঠিক আছে, সেকেন্ড আরেকটা ব্লগ যখন তার দরকার পড়বে বা জানতে ইচ্ছে করবে তখন সে গুগলে আবার সার্চ করবে। ঠিক আছে, এটা জরুরি না যে আপনার ডিজিটাল মার্কেটিং এর ইম্পর্টেন্স যেটার মধ্যে লিখছেন, যে আর্টিকেলটার মধ্যে লিখছেন, সেই মানে আরেকটা ব্লগও আপনার ফার্স্ট পেজে আসবে। হ্যাঁ, ধরেন এখানে আমি ডিজিটাল মার্কেটিং এক্সাম্পল লিখে সার্চ করছি বিধায় এই জিনিসগুলো আসছে আমার, 10টা রেজাল্ট এখানে দেখাচ্ছে। হ্যাঁ, এখন ধরেন আমি এখান থেকে একটা ইয়াতে গেছি, যে কোনো ফার্স্ট কোনটা আসছে, আচ্ছা ফার্স্ট এটা আসছে কি, ইকোয়েন্টা একাডেমি, আচ্ছা, ও ইকোয়েন্ট একাডেমি। ঠিক আছে, তো এটা হচ্ছে গিয়ে কি, ও হলো ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি জানাবে, আর মানে উইথ এক্সাম্পল। ঠিক আছে, এক্সাম্পল সহ জানাবে, যার জন্য এটার মধ্যে আসছে। এখন ধরেন এই যে ইকোয়ান্ট একাডেমি.com-এর মধ্যে ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি নামে আর একটা ব্লগ আছে। তো এটা জরুরি না যে আমি ডিজিটাল মার্কেটিং এক্সাম্পল লিখছি বিধায় এটা আসছে, এখন ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি লিখলে এইটাই দেখাবে, তাই না? হয়তো আপনার ডিজিটাল মার্কেটিং লিখে এই ব্লগটা, যে ব্লগটাতে আমরা ঢুকছি, এই ব্লগটা খুব ভালো ইয়া করছে, এটাকে কি বলে, র্যাঙ্ক করতে পারছে, যার ফলে এই পেজটা আসছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি হইলো, আমরা যখন আবার ধরেন আমার ডিজিটাল মার্কেটিং পড়ে ভালো লাগছে, এখন আমি ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজিটা জানতে চাচ্ছি, সো আমি আবার এখানে সার্চ করলাম, আমার এই সাইটটা না এসে অন্য সাইটও আসতে পারে। হ্যাঁ, তাহলে কিন্তু মানুষজন শুধু আমাকেই যে খুঁজে পাবে তা না, বা আমাকেই পাইলো বাট নিচের দিকে পাইলো, ঠিক আছে, তো সে তো যাবে না। যেই লোক ফার্স্টেরটাই গেছে ডিজিটাল মার্কেটিং দেখার জন্য, সে কিন্তু ফেসবুক মার্কেটিং দেখার জন্য ফার্স্টেরটাই যাবে বা সেকেন্ড থার্ড এরকম যাইতে পারে, বাট এর নিচে খুব কমই যায়। তো সেক্ষেত্রে কি হইলো, আমি কিন্তু ধরে রাখতে পারলাম না আমার যে অডিয়েন্স, তাকে কিন্তু শুধু একটা সার্ভিস দিয়েই খুশি খুশি থাকতে হবে আমার। ঠিক আছে, বাট আমি যদি ইন্টারনাল লিঙ্ক হিসেবে, মানে সে যেই লেখাটা পড়ে উদ্বুদ্ধ হয়েছে, যেই প্যারাটা পড়ে উদ্বুদ্ধ হয়েছে ফেসবুক মার্কেটিং দেখার জন্য, সেই প্যারাটার মধ্যে ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজিটাকে আমি অ্যাঙ্কর টেক্সট হিসেবে ধরে আমার যেই ব্লগটা আছে সেই ব্লগটাকে এখানে দিয়ে দিলাম। তাহলে কি হবে, ওকে আমি কিন্তু ডাইভার্ট করে আমারই আরেকটা ব্লগে নিয়ে যাইতে পারলাম। ঠিক আছে, মানে এখান থেকে তার আবার গুগলে যাইতে হলো না ডিজিটাল ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজিটা দেখতে, সে আমার এখানে বসে থেকেই এটা পেয়ে গেল। তার মানে এটা কেমন কেমন হইলো, ধরেন আমরা একটা দোকানে যাই, তাই না? দোকানে যাওয়ার ফলে আমরা মোবাইল কিনতে যাওয়ার ফলে আমরা কি করি, যে কোনো মোবাইল, অথবা ধরেন আপনি মোবাইল সার্ভিসিং এর দোকান, ঠিক আছে, এখন কেউ একজন মোবাইল সার্ভিসিং করতে আসছে, এখন থাকে না অনেক মোবাইল সার্ভিসিং এর দোকানে কিন্তু অনেক মোবাইলের কাভার থাকে, কিংবা ধরেন কোনো মোবাইল শোরুমেও কিন্তু অনেক মোবাইলের কাভার থাকে। এখন সে আপনার কাছ থেকে একটা সুন্দর মোবাইল কিনছে, এখন তার কিন্তু একটা কাভার অবশ্যই দরকার হবে, তাই না? মোবাইল কাভার। এখন সে কি করতেছে, হ্যাঁ, মানে আপনি যদি তাকে বলে দিলেন, স্যার আপনার এই মোবাইলটাকে প্রোটেক্টেড রাখতে হলে তো সুন্দর একটা কাভার দরকার, তো দেখেন আমাদের এই দোকানে এই এত সুন্দর এই ইয়াটা আছে, আপনি নিতে পারেন।
এই কভারটা নিতে পারেন। তো তাকে আপনি দেখাই দিলেন, তারও প্রয়োজন, এখানে তার অন্য কোনো দোকানে গিয়ে খুঁজতে হলো না যে এই মডেলের কোন কোন কভার আছে, আপনি অটোমেটিক তাকে দেখাই দিলেন যে দেখেন এই মোবাইলটার আমাদের কাছে এই কভারগুলো মডেল হিসেবে এই ব্ল্যাক আছে, হোয়াইট আছে, কিংবা কার্টুন আছে, কি হ্যালো কিটি আছে, এই ধরনের অনেকগুলো কভার তাকে দেখাই দিলেন, মোবাইল কেস হিসেবে সে একটা পছন্দ করে নিয়ে গেল, তারও প্রয়োজন মিটে গেল আপনার। আপনি কি একজন ক্রেতা থেকে আপনি ডাবল জিনিস বিক্রি করে ফেললেন। তো এইরকমভাবে আপনি আপনার অডিয়েন্সকে ধরে রাখার জন্য ইন্টারনাল লিঙ্কগুলাকে অ্যাঙ্কর টেক্সট এর মাধ্যমে দিয়ে দিতে পারেন। এখানে দেখে আমরা কোনো অ্যাঙ্কর টেক্সট দিছে কিনা, এই যে দেখেন অ্যাঙ্কর টেক্সট, এই যে এখানে এরকমভাবে ধরেন এখানে লেখা ছিল ফেসবুক মার্কেটিং, এটা ছিল ধরেন ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি, ঠিক আছে? এই লেখাটা দেখে তার ভালো লাগছে যে ফেসবুক সম্পর্কে সে কিছু জানতে চায়। তো সেকেন্ড কিংবা থার্ড লাইনের মধ্যে যখন ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজিটা দ্বিতীয়বার ব্যবহার করবেন, তখন কিন্তু তাকে অ্যাঙ্কর টেক্সট হিসেবে এরকম ধরে আপনি জাস্ট আপনার দ্বিতীয় যে ব্লগের লিঙ্কটা আছে সেটা দিয়ে দিলেন, ঠিক আছে? এটাতে আপনার একজন ইউজার আপনার দুইবার ওয়েবসাইটে যাচ্ছে, ঠিক আছে? নেক্সট টাইম তার ২টা ব্লগ ভালো লাগলে আপনার সাইটটার নাম সে মনে রাখবে। পরবর্তীতে কিন্তু আপনার সাইটেই সে যাবে আবার কোনো একটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু দেখার জন্য। ওকে? খুব বেশি ভালো লাগলে আপনাকে বুকমার্ক করে রাখতে পারে, ঠিক আছে? ওকে। গেল হচ্ছে অ্যাড ইন্টারনাল লিঙ্কস হোয়ারএভার পসিবল, মানে যেখানে পসিবল সেখানে দিবেন। আবার উল্টাপাল্টা জায়গায় যদি লিঙ্ক দিয়ে দেন তাহলে কিন্তু মানুষজন যাবে না। ধরেন আপনি এখানে কথা বলতেছেন ফেসবুক স্ট্র্যাটেজি নিয়ে, আপনি ধরেন এটা ফেসবুক, এটা হচ্ছে গিয়ে ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি, হুম, এই লেখাটা, ঠিক আছে? এখন আপনি এর অ্যাঙ্কর টেক্সট এটাকে ধরে এর পিছনে ইন্টারনাল লিঙ্ক দিলেন হচ্ছে ফাইবার মার্কেটিংয়ের বা ফাইবার মার্কেট প্লেসের একটা লিঙ্ক দিয়ে দিলেন, আপনার ফাইবারের লিঙ্কটা দিয়ে দিলেন তাকে, ঠিক আছে? এটা কি সামঞ্জস্যপূর্ণ হবে? সে বিরক্ত হবে না যে ঢুকলাম ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি দেখতে, আমাকে ফাইবারে নিয়ে গেল, আমি তো ফাইবারের কিছুই বুঝি না, তাই না? তো আপনার মানে যেখানে সেখানে দেওয়া যাবে না, অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় আপনার লিঙ্কটা দিতে হবে, ঠিক আছে? তারপর দেখেন ১৩ নম্বরে কি বলতেছে, অ্যাড অ্যাকশনেবল হাই দিয়ে এক্সটার্নাল লিঙ্কস হোয়ার ডিমান্ডেড। আচ্ছা, আমরা ডিএ মানে কি জানি তো, তাই না? আমরা ডিএ মানে কি বলেন, কেউ একজন বলেন। ডোমেইন অথরিটি। হ্যাঁ, খুব ভালো। ডোমেইন অথরিটিটা মানে আমরা বলতেছে অ্যাড অ্যাকশনেবল হাই ডিএ এক্সটার্নাল লিঙ্ক। এই যে দেখেন ইন্টারনাল লিঙ্ক, আমি কি বলছিলাম, ইন্টারনাল লিঙ্ক হচ্ছে আপনারই কোনো একটা ব্লগের লিঙ্ক তাকে দিয়ে দিলেন, তার মানে কি আপনার ধরেন www.rabea.com, ঠিক আছে, আমার সাইটের নাম .com/ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং কিংবা ডিজিটাল ইম্পর্টেন্স অফ ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে কি আমার যেই লিঙ্ক যেটাতে আমার অডিয়েন্স ক্লিক করে ঢুকছে, এখান থেকে আমি দিয়ে দিলাম www.rabea.com স্ল্যাশ ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা হচ্ছে আমার সেকেন্ড লিঙ্ক। তো এটাতে ক্লিক করে কিন্তু সে www.rabea.com-ই যাচ্ছে, ঠিক আছে? সে কিন্তু অন্য কোথাও যাচ্ছে না, মানে আমার ধরেন আমারই দোকান এক পার্ট থেকে আরেক পার্টে যাচ্ছে, সে মোবাইল কিনলো এখানে, আইফোন কিনলো আর আইফোনের কেসগুলো কিনতে এই পাশে আসলো, ঠিক আছে? জাস্ট পাশ বদল করছে, হ্যাঁ, মানে রুম বদল করছে, ধরেন এই রুমে মোবাইল বিক্রি করতেছে আর এই রুমে মানে একটা সাইড করলো, যেমন এই সাইডে বাম পাশে মোবাইল বিক্রি করতেছে, ডান পাশে সে কেস বিক্রি করতেছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে সেমভাবেই আমি এই পাশে হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটিং ইম্পর্টেন্স নিয়ে একটা লিখছি, আর এই পাশে কি লিখছি, ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে একটা ব্লগ লিখছি। তো আমি তাকে জাস্ট আমার সাইডের এই ব্লগ থেকে আরেকটা ব্লগে পাঠাইলাম, আমার সাইড থেকে কিন্তু বের করি নাই তাকে, www.rabea.com-এই কিন্তু আছে। এটা হচ্ছে গিয়ে ইন্টারনাল লিঙ্ক, আর এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে গিয়ে এমন একটা লিঙ্ক যেই লিঙ্কে আমার সাইড থেকে সে বের হয়ে গেছে, ঠিক আছে, বের হয়ে অন্য কোনো সাইটে গেছে। এই যে হাই দিয়ে কোন ইসে গেছে, হাই দিয়ে এক্সটার্নাল লিঙ্ক মানে যেই সাইডের লিঙ্কটা মানে ডোমেইন অথরিটিটা খুব বেশি স্কোর, আমরা ডোমেইন অথরিটির স্কোর কিন্তু বের করতে পারি সবাই, ডিএ স্কোরটা বের করতে পারি না,
ডোমেইন অথরিটির স্কোরটা বের করে যেটা দেখব যে হাই, মানে হাই দিয়ে সেই লিঙ্কটাকে আমরা হোয়ার ডিমান্ডেড, ঠিক আছে? এইখানেও দেখেন উল্টাপাল্টা জায়গায় দেওয়া যাবে না, ঠিক আছে? আপনার ধরেন অন্য আরেকটা উদাহরণ দিয়ে বোঝায়, ধরেন আপনার সুইমিং নিয়ে হাউ টু সুইমিং, ঠিক আছে? হাউ টু সুইম মানে হ্যাঁ, হাউ টু সুইমিং। তো মানে সাঁতার কিভাবে শিখে, এখানে ধরেন আপনি দিলেন সাঁতার নিয়ে খুব সুন্দর করে একটা ব্লগ লিখলেন। এখন আপনি কোথাও একটা দিতে পারেন যে সাঁতার যখন মানে আপনারা শিখবেন, তখন যদি মানে ড্রেস আপ আছে, কিন্তু সুইমিংয়ের আলাদা একটা ড্রেস আছে। তো আপনি যদি সুইমিংয়ের ড্রেসটা কিনতে চান বা সুইমিংয়ের ড্রেস পরে যখন সুইমিং করবেন বা শিখবেন, সেটা আপনার জন্য ফ্রুটফুল হবে অথবা ভালোভাবে শিখতে পারবেন। আর নর্মালি জামা কাপড় পরে যদি আমরা নামি, তখন কিন্তু আমাদের অনেক রকম ঝামেলা হবে, যেহেতু আমরা নিউ ইউজার মানে নতুন শিখতেছি, ঠিক আছে? সেক্ষেত্রে সুইমিং ড্রেসটা আপনার জন্য খুব জরুরি। সো আপনি যদি সুইমিং ড্রেসটা কিনতে চান, অমুক দোকানে যাইতে পারেন। অমুক দোকানে বলতে অমুক একটা ই-কমার্স সাইটের লিঙ্ক দিয়ে দিলেন আপনি, যেই সাইডের ডিএ স্কোরটা হাই, ঠিক আছে? অ্যাড অ্যাকশনেবল হাই, মানে আপনার ওই ধরেন এমন একটা দিয়ে দিলেন যেই দোকানে মানুষজন যায় না, এখন পাবলিক কি নিবে? পাবলিক তো চিনবেই না। যে আচ্ছা এই দোকানটা আবার কোথায়, বা এটা তেমন কোনো নামটা কি নাই। ওই যে ট্রেডিশনাল মার্কেটিং চলতেছে আমার বাসার পাশে। মাঝে মাঝে ট্রেডিশনাল মার্কেটিং এর জন্য একদম কান জ্বালাপালা হয়ে যায়, বুঝতে পারছেন? ম্যাম ওনাকে ডাকবেন, আমি ফ্রিতে ডিজিটাল মার্কেটিং করে দিব। মানে ওনাকে ধরে ক্লাসে বসায় রাখা দরকার, যে ডিজিটাল মার্কেটিং এর ইম্পর্টেন্সটা জানার জন্য, ঠিক আছে? আচ্ছা দেখেন, মানুষ তো বিরক্ত করতেছে। হ্যাঁ এটা বিরক্তিকর একটা জিনিস ট্রেডিশনাল মানে মাইকিংটা আসলে। ওকে, তো আমরা যখন দিয়ে দিব মানে আমি রেফার করতেছি, আমার ওয়েবসাইটে আসা ট্রাফিককে আমি রেফার করতেছি, তো আমার ওয়েবসাইটে যে আসবে সে নিশ্চয় আমার কাছে মূল্যবান কেউ, তাই তো? তো আপনার অফিসের বস নিশ্চয়ই আপনার বাসায় যদি আসে আপনার কাছে মূল্যবানই মনে হবে। তো আমার কাছেও কিন্তু প্রতিটা, যেমন আমার কাছে কোনো বায়ার নতুন নক করে বা নতুন ইয়ে করে, তখন কিন্তু সে আমার কাছে খুব মূল্যবান একজন পার্সন বা মূল্যবান কিছু হয়ে দাঁড়ায়। তো আপনার অডিয়েন্সও কিন্তু আপনার কাছে মূল্যবান, ঠিক আছে? তো আপনি এই যে মূল্যবান একজন ট্রাফিককে, অডিয়েন্সকে আপনি আরেক জায়গায় পাঠাচ্ছেন, সেটা কিন্তু দেখে শুনে পাঠাইতে হবে। এমন দিয়ে দিলে হবে না, বা এমন ডোমেইনকে আপনি এখানে রেফার করতে পারবেন না যেই ডোমেনটা একেবারেই নতুন, কিংবা এই ডোমেনে কেউ যায় না, বা পর্যাপ্ত পরিমাণ তাদের প্রোডাক্ট নাই, সাজানো না, ঠিক আছে? এইরকম ডোমেইন দেওয়া যাবে না। আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে কোন ডোমেইনটার আর ভালো দিয়ে ভালো। ধরেন আমি পাঠাইলাম হচ্ছে দারাজে, তাকে, যে দারাজ থেকে তুমি সুইমিংয়ের ড্রেসটা কিনতে পারো, ঠিক আছে? তো দারাজের ডোমেইন নিঃসন্দেহে অনেক বেশি হবে, মানে স্কোরটা ডোমেইন অথরিটিটা ভালো হবে, ঠিক আছে? আবার ধরেন আমাদের এখানে নতুন কোনো একটা এরকম কোম্পানি, ইভালে তো নাম করে ফেলছে, ইভালি হবে না আপনার, ধরেন একটা বিডি শপ বাংলা, এরকম কোন একটা সাইট বের হইছে, সেটাকে আপনি এখানে দিয়ে দিলেন, হ্যাঁ, লিঙ্ক হিসেবে, মানে রেফার করলেন, তখন এটা কিন্তু আপনার ট্রাফিক যারা তারা কিন্তু ভালোভাবে নিবে না। সো এই জন্য বলতেছে অ্যাড অ্যাকশনেবল হাই দিয়ে এক্সটার্নাল লিঙ্ক হোয়ার ডিমান্ডেড, যেখানে ডিমান্ড আছে আপনার লিঙ্কটা দেওয়ার, সেখানেই দিতে হবে, অন্য জায়গায় দিলে হবে না। আচ্ছা, এই পেজের মধ্যে যে কয়েকটা পয়েন্ট আমি বলছি, এগুলো থেকে আপনাদের কোনো প্রবলেম আছে, মানে কোশ্চেন আছে বা বুঝতে অসুবিধা হয়েছে? একটু জানান আমাকে, যদি অসুবিধা না থাকে বলেন, আমি নেক্সটে যাব। জি না ম্যাম। না ম্যাম, দেখিনি। আচ্ছা দেখেন, আমি তারপরের ইয়েতে আসলাম। আচ্ছা, অন পেজেস চেকলিস্ট 14 নাম্বারে আছে আমরা। ইউজ সিটিআর ম্যাগনেট, মেটা টাইটেল অ্যান্ড মেটা ডিসক্রিপশন। ওকে, এখন বলতেছে যে ইউজ সিটিআর ম্যাগনেট, মেটা টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন। এখন দেখেন,
আমরা আগে জানি সিটিআরটা কি। সিটিআর সম্পর্কে কারো ধারণা আছে? হুম? সিটিআর, আচ্ছা জি আমি না বলি। ম্যাম। সিটিআর হচ্ছে গিয়ে ক্লিক থ্রু রেট, ঠিক আছে? ক্লিক থ্রো রেট, তার মানে হচ্ছে ক্লিকের মাধ্যমে যেই রেটিংটা আসে সেটা হচ্ছে গিয়ে সিটিআর। মানে সিটিআরটা কিভাবে করে মানুষ মানে আমরা গুগল আমাদেরকে সিটিআর রেটটা কিভাবে দেয়, ধরেন আপনার পেজে, হ্যাঁ, আপনি একটা অ্যাড দিছেন, সেই পেজ বা ব্লগের মধ্যে 6টা কিংবা 7টা ক্লিক পড়ছে, আর ধরেন 100টা ইমপ্রেশন হয়েছে। ক্লিক আর ইমপ্রেশন কিন্তু এক জিনিস না, আমরা সবাই জানি। তো সেটার এই যে আপনি ব্লগটা বা অ্যাড দিছেন, এই অ্যাডের যে 6টা ক্লিক পড়লো আর 100টা ইমপ্রেশন হইলো, তাহলে আপনার এখানে এই পোস্টের সিটিআর রেট কত হবে? 7%। ঠিক আছে? তার মানে আপনার কি করে ক্লিক ডিভাইডেড ইমপ্রেশন, ক্লিক ডিভাইডেড ইমপ্রেশন করে ইকুয়াল আপনার সিটিআর বের হয়। ঠিক আছে? তো এইখানে বলতেছে তো আমাদের একটা মানে ইসের জন্য কিন্তু কোনো একটা ব্লগ র্যাঙ্ক করার জন্য কিন্তু সিটিআরটা প্রয়োজন। ঠিক আছে? সিটিআর হিসাবটা জানা প্রয়োজন। তো এখানে বলতেছে ইউজ সিটিআর ম্যাগনেট ম্যাটা টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন। মানে সিটিআর ম্যাগনেট কেন বলছে, ম্যাটা টাইটেল আর ডিসক্রিপশন কি জিনিস সেটা আমরা এর আগে দেখে আসছি। ঠিক আছে? আই থিঙ্ক আপনাদের মনে আছে। তো এখন বলতেছে সিটিআর ম্যাগনেট কেন, মানে হচ্ছে ম্যাগনেট কি জিনিস আমরা জানি। তো মানে সিটিআর ম্যাগনেট হইলো এমন একটা টাইটেল, মেটা টাইটেল আর মেটা ডেসক্রিপশন খুঁজে বের করতে হবে যেটাতে মানুষ অটোমেটিকলি ক্লিক করার জন্য মানে আকৃষ্ট হবে বা ক্লিক করার জন্য কাছে টানবে। ঠিক আছে? ধরেন আমি এখানে গেলাম, ঠিক আছে? নর্মালি আমি যখন কোথাও যাই, কোনো কিছু একটা লিখে সার্চ করি, আমার কাছে যে প্রথমে হুট করে এক নাম্বারটায় দেখেন এখানে কিন্তু ম্যাটা টাইটেল দেখাচ্ছে না, এটা কই ম্যাটা প্রেসক্রিপশন দেখাচ্ছে না। দেখেন নর্মালি মানুষ এখানে যখন ম্যাটা টাইটেলটা দেখে, তারপরে কিন্তু না বুঝলে কিন্তু ম্যাটা ডিসক্রিপশনটাও দেখে। তো এখানে এখানে কি বলছে, ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন ইউ শুড সুইপ। আচ্ছা, মানে ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইনের এক্সাম্পলগুলো এখানে দিয়ে দিছে যে কি কি ধরনের দেওয়া যায়। আচ্ছা, এখানে এক্সাম্পল মানে আমি ডিজিটাল মার্কেটিং এক্সাম্পল দিয়ে সার্চ করছিলাম, তো ডিজিটাল মার্কেটিং ইম্পর্টেন্স লিখি। দেখেন ডিজিটাল, হোয়াই ডিজিটাল মার্কেটিং ইজ ইম্পর্ট্যান্ট ফর স্মল বিজনেস। হ্যাঁ, দেখেন 10 রিজন ইউ নিড টু ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। আচ্ছা দেখেন, এখন আপনি প্রথমে দেখবেন যে আপনার আসলে কোন পারপাসে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের ইম্পর্টেন্সিটা খুঁজতে চাচ্ছেন। ঠিক আছে? এখন আপনার যদি একটা স্মল বিজনেসের জন্য খুঁজতে চান, তাহলে আপনি কি এটাতে নিঃসন্দেহে ঢুকে যাবেন। হ্যাঁ, আপনার যদি স্মল বিজনেসের জন্য ডিজিটাল মার্কেটিংটা চিন্তা করেন, ওয়াই ডিজিটাল মার্কেটিং ইজ ইম্পর্টেন্স ফর স্মল বিজনেস। হ্যাঁ, অথবা আপনি যদি যে দেখেন, যদি কোনো কোম্পানি থাকে, আপনার কোম্পানি ক্রিয়েট করে ফেলছেন, সেক্ষেত্রে আপনার ডিজিটাল মার্কেটিং এটা এই লিঙ্কটাতে ক্লিক করবেন। ঠিক আছে? অথবা আপনি যদি পয়েন্ট আকারে জানতে চান, তাহলে কিন্তু এখানে ক্লিক করবেন। আবার নিচে একটু পড়ে দেখবেন যে আসলে কি লিখছে। তো আমাদের লাস্ট যেটা আমরা যেই পয়েন্টটা এখন আলোচনা করতেছিলাম, ইউজ সিটিআর ম্যাগনেট ম্যাটা টাইটেল আর ম্যাটা ডেসক্রিপশন। মানে এখানে এমন ম্যাটা টাইটেল আর ম্যাটা ডেসক্রিপশন ইউজ করো যেটাতে মানুষ আকৃষ্ট হয়ে, চুম্বকের মতন আকৃষ্ট হয়ে তোমার এটাতে ক্লিক করে ফেলে, ইমপ্রেশন হয়, আর এটাতে ক্লিক যেন করে। ঠিক আছে? এমন একটা করো। ক্লিক থ্রু রেট, ক্লিকের মাধ্যমেই রেটিংটা আসবে, এরকম একটা ব্যাপার। তো মানে এটা হচ্ছে গিয়ে একটা আকৃষ্টর ব্যাপার যে মানুষ ধরো খুব পছন্দ হইলো, তোমার এই ইয়াটা পছন্দ হইলো, টাইটেলটা পছন্দ হইলো, সেজন্য আমি এখানে ক্লিক করছি। সো আমার যে ম্যাটা টাইটেলটা আর ম্যাটা ডেসক্রিপশনটা খুব ইম্পর্টেন্ট মানুষকে ক্লিক করানোর জন্য। ঠিক আছে? তো এই জন্য বলতেছে ইউজ সিটিআর ম্যাগনেট ম্যাটা টাইটেল আর ম্যাটা ডেসক্রিপশন। ঠিক আছে? তারপর দেখেন ইউজ সোশ্যাল শেয়ার বাটনস ইন দ্য পোস্ট। আচ্ছা, সোশ্যাল শেয়ার বাটন আমরা কি দেখছি না? সোশ্যাল শেয়ার বাটন অলরেডি আমরা এটা নিয়ে জি কাজও করেছি, তাই না? আচ্ছা,
তো আমরা যদি সোশ্যাল শেয়ার বাটনটা দিয়ে দেই, দেখেন অনেক ব্লগে আছে সোশ্যাল শেয়ার বাটনটা আমরা ইউজ করি না। হ্যাঁ, অনেকেই করে না, বাট এটা প্রত্যেকেরই করা উচিত। কেন উচিত সেটা আমি বলি। ধরেন আমার একটা ব্লগ ভালো লাগছে, ঠিক আছে, পড়ে সেটাকে আমার শেয়ার করতে ইচ্ছাই করতে পারে। তো আমি যখন শেয়ার করব তখন আমার ফ্রেন্ড লিস্টে যারা যারা আছে সবাই কিন্তু দেখতেছে। আমার ফ্রেন্ড লিস্টে 500 জন মানুষের কাছ কাছ থেকে যদি আমি একটা শেয়ার পাই, ধরেন কেউ একজন রাকিব ভাই আমার ব্লগটা পড়ছে ভালো লাগছে, রাকিব ভাই আবার কি করছে সেটা হুম। শেয়ার করে দিছে। এইভাবেই কিন্তু শেয়ার পাবে। আর প্রত্যেকে শেয়ার করলে রাকিব ভাই কেন শেয়ার করবে? অবশ্যই সে এই লিঙ্কে গিয়ে পড়ে যখন ভালো লাগবে তখনই সে শেয়ার করবে। এখন এইটা আবার অনেক সময় দেখা যায় যে রাকিব ভাইয়ের কাছ থেকে পড়ে আরেকজনের ভালো লাগছে সেও শেয়ার করছে। এভাবেই কিন্তু শেয়ারগুলো হয়। আর কেউ কিন্তু শুধু শুধু শেয়ার করে না, বিষয়টা দেখে তারপরেই শেয়ার করে, তাই না? তো কি হবে, যেই লোকের পোস্টটা আমরা শেয়ার করতেছি সেটা কিন্তু অটোমেটিকলি কোনো বুস্ট মানে কোনো টাকা ছাড়াই বুস্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারতেছেন শেয়ার বাটনটা দেওয়ার ইম্পর্টেন্সই? মানে আপনার টাকা ছাড়াই বুস্ট হচ্ছে, টাকা ছাড়াই। এই যে আমি শেয়ার করতেছি, আমি এইটা পড়ে আমার যে কোনো একটা পোস্ট পড়ে ভালো লাগছে, যার কারণে আমি শেয়ার করছি। তো কি হইলো, আমার আমার আন্ডারে যদি মানে আমার ফ্রেন্ড লিস্টে যদি 500 জন লোক থাকে, 500 জন দেখতেছে, অথবা মিনিমাম 300 জন দেখতেছে, 250 জনই দেখুক, তারপরেও তো 250 মানুষের কাছে এটা যাচ্ছে। তো বুস্ট হইল না? সে কিন্তু টাকা লাগলো না তার বুস্ট করতে, পোস্টটাকে বুস্ট করতে টাকা লাগে নাই, ফ্রিতে বুস্ট হচ্ছে, ঠিক আছে? তো এই জন্য আমাদেরকে সোশ্যাল শেয়ার বাটন প্রত্যেকটা পোস্টের মধ্যে ইউজ করতে বলা হয়, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে 6 নম্বরে ইমপ্রুভ পেজ স্পিড। আচ্ছা, এখন আসি হচ্ছে পেজ স্পিডের বেলায়। অনেক সাইট দেখবেন লোড হইতে অনেক সময় লাগে, ঠিক আছে? আমরা যখন গুগলে যাব প্রত্যেকটা সাইট ওপেন হইতে কিন্তু এক সময় লাগে না, ঠিক আছে? কোনো সাইট ওপেন হইতে একটু সময় নেয়, কোনো সাইট ওপেন হইতে 2 সেকেন্ডের মধ্যে ওপেন হয়ে যায়, কোনোটা 5 সেকেন্ডের মধ্যে ওপেন হয়। তো এরকম হয়ে থাকে। তো অনেক সময় দেখা যায়, ধরেন আমি একসাথে 5টা এটাকে ওপেন করলাম। হুম এখন এটা লোডিং হচ্ছে, আমার ভালো লাগতেছে না, আবার কেটে দিলাম। এতক্ষণ লোডিং হয়, ঠিক আছে, আমি আরেকটাতে গেলাম। এটা আরে লোডিং হচ্ছে, ঠিক আছে, আমার টাইম নাই এখন। ধরেন এটা বের হইলো, বাট সবকিছু ভিজিবল হইতে আরো সময় লাগতেছে, দেখেন এখনো সে ঘুরছে, ঠিক আছে? এই ঘোরাটা অনেক সময় অনেক এই পেজটা কিন্তু মানে পেজ স্পিডটা কিন্তু খারাপ। দেখেন এখনো পর্যন্ত ঘুরছে, তার মানে কি এখনো লোড হচ্ছে, কোনো না কোনো জায়গায় তার আমি পাবো, অসুবিধা পাবো, ফেস করব, যেহেতু লোড হওয়া শেষ হয় নাই। দেখেন এই যে এখনো শেষ হয় নাই। আচ্ছা, এটা এটা কি জিনিস? এটা কিন্তু নিউজ লেটার, ঠিক আছে? প্রত্যেকটা বেশিরভাগ সাইটে গেলে আপনি এই ধরনের নিউজ লেটার পাবেন। বুকে ডেমো টুডেতে গেলে আমাকে বলবে এখন মেল দাও। তো আমি যাব না, নো থ্যাঙ্কস। ওকে, দেখেন এটাকে যদি ক্রস করে দেই, দেখেন এইমাত্র লোড হওয়া শেষ হইলো। তার মানে কি এতক্ষণ আমি অপেক্ষা করব? ইম্পসিবল। আমাদের এখন ডিজিটাল মার্কেটার হিসেবে সময়ের মূল্য অনেক বেশি। সো আমি একে এতক্ষণ অপেক্ষা করব না, আমি আরেকটা ইয়েতে চলে যাব। হ্যাঁ, আরেকটা যদিও তো আমারটা সামনে আছে, তারপরে কিন্তু কাজ হলো না, আমার পরের জন কিন্তু আগায় গেল। সে বিভিন্ন বিভিন্ন দিক থেকে আগায় আমার থেকে, বাট শুধু পেজ দেখেন এটা কিন্তু লোড হয়ে গেছে। হুম এটা কিন্তু আর লোড হচ্ছে না। তার মানে কি ওনার পেজের মধ্যে যা যা কাজ মানে যা যা কার্যক্রম আছে সবগুলা কিন্তু অলরেডি লোড হয়ে গেছে। সো দেখেন কি হইলো, সে আমার আগে থেকেও তার পেজটা আমি পড়তেছি না বা গিয়ে বের হয়ে গেলাম, আর কি তার সাইটটা আমি সুন্দর করে পড়লাম তার পিছনে থেকেও। তাহলে আমার কি লাভ হইলো, কি বোঝা গেল? যে আমি দৌড়ায় আয়সা আমি যদি লাইনে আগে দাঁড়াইলাম, অথচ আমি কোশ্চেনের অ্যান্সার দিতে পারলাম না, তাহলে আমার কি লাইনের আগে দাঁড়ায় লাভ হইলো? আমার পরের জন তো ঠিকই কোশ্চেনের অ্যান্সার দিয়ে সামনে চলে গেল। তো এইরকম হচ্ছে ব্যাপার। আপনি যখন লাইনে দাঁড়াবেন তখন আসলে সবগুলা ব্যাপার জেনেই দাঁড়াবেন, ঠিক আছে? সবটা জিনিস শেয়ার করে। সে কি কম টাকা খরচ করছে? ফার্স্ট পেজে 3 নাম্বার 4 নাম্বার পজিশনে আছে সে, তারপরেও কিন্তু লাভ হইল না। আমি তার অডিয়েন্স, আমি কিন্তু এখানে গিয়েই টাইম পাস করলাম, এখানে গিয়ে টাইম পাস বেশিক্ষণ করলাম না। আর তার ওখানে গিয়ে যে আমি 10 সেকেন্ড 15 সেকেন্ড কিংবা 20 সেকেন্ড পরে চলে আসলাম, এটা কিন্তু তার জন্য খারাপ একটা দিক, ঠিক আছে? অডিয়েন্স রিটেনশন, অডিয়েন্স রিটেনশনে সে পড়ে গেল।
গুগল দেখলো তার সাইডে 20-25 সেকেন্ডে গিয়ে কেউ ফেরত আসছে, তার মানে কি তার সাইডে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, যার ফলে হয়তো ইন্টারফেসটা ভালো লাগে নাই বা পেজ স্পিড বেশি, বা আমি আমার প্রয়োজনীয় তথ্য তার সাইডে পাই নাই, বাট আমি যেই নামগুলা ধরে ডাকছি সেই নামেই সে আসছে, তবুও আমি তার সাইডে গিয়ে আমার যে উদ্দেশ্যটা ছিল সেই উদ্দেশ্যটা সফল হয় নাই, যার কারণে আমি চলে আসছি। তার মানে কি গুগল এই জিনিসটাকে আম, তার সাইডের জন্য খারাপ একটা দিক হিসেবে ধরে এটা মার্ক করে রাখে, ঠিক আছে? এই জিনিসগুলোর জন্য অনেক সময় আমাদের মানে প্রথম পেজ থেকে সরে যাইতে হয়, ঠিক আছে? ধরেন আপনি 2 বছর খেটে অনেক কষ্ট করে ফার্স্ট পেজে আসছেন, বাট এই যে বিষয়গুলো গুগল মার্ক করতেছে, এই বিষয়গুলোর মধ্যে আগামী 6 মাসের পর আপনি কি ফার্স্ট পেজ থেকে সরে পড়তেছেন, বাট আপনি জানেনই না, আপনি অবাক যে কিভাবে করে পসিবল, আমি এত টাকা খরচ করে এত সুন্দর সুন্দর কন্টেন্ট দিয়ে এত টাকা খরচ করে আমি এসইও করে এত টাকা খরচ করে ব্যাকলিঙ্ক করে তারপরেও আমি ফার্স্ট পেজে মাত্র 3 মাসের জন্য থাকলাম, তারপরে আমি চলে গেলাম, ওয়াই? রিজনটা কি? এইসব রিজনের কারণে আমাদের ফার্স্ট পেজ থেকে সরায় দেওয়া হয়, ঠিক আছে? এই সবগুলা বিষয় কিন্তু গুগল খেয়াল করে যে তার অডিয়েন্স, এই যে দেখেন তার এখানে আমি অনেকক্ষণ ঘুরতেছি, দ্যাটস মিন গুগল বুঝে নিচ্ছে যে এই সাইটটা আসলেই ভালো। এই যে দেখেন সে কিন্তু ইয়েগুলা দিয়ে দিছে, এখানে আমি শেয়ার করতে পারবো। হুম শেয়ার করলে ধরেন আমি টুইটারে শেয়ার করলে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, টুইটারে যদি কেউ ক্লিক করে ভাল লাগে তাহলে সেখান থেকে আবার রিটুইট করে দিতে পারে আমার টুইটটাকে, তাহলে কি হইলো, এই লোকের এই ব্লগটা কিন্তু আমিই পড়লাম, আমার আর মানে অডিয়েন্সরা মানে আমার যে ফলোয়াররা আছে তারাও পড়লো, এইভাবে করে ভালো হয়, ঠিক আছে? তো কথা বলছিলাম পেজ স্পিড নিয়ে, ঠিক আছে? তো আমরা যদি র্যাঙ্ক করতে চাই, র্যাঙ্ক করে আমরা যদি মানে স্থানটা ধরে রাখতে চাই, ঠিক আছে, র্যাঙ্ক করার পর, সেক্ষেত্রে আমাদের পেজ স্পিডটা ইমপ্রুভ করা খুব জরুরি। ওকে, আমাদের অন পেজ এসইওর মানে থিওরিক্যাল জিনিস এখানেই শেষ। থিওরিগুলো শেষ হলো। তো অন পেজ এসইও নিয়ে আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে? আমরা এখন প্র্যাকটিক্যালে যাব। ম্যাডাম, অন পেজ এসইও আর অফ পেজ এসইও এর মধ্যে মানে আসলে এই পার্থক্যটা কি? আচ্ছা, আমরা এটা বলে ফেলছি, আপনি একটু লেট করে আসছিলেন, তারপরে আপনি জি যেহেতু ম্যাডাম, রেগুলার স্টুডেন্ট আপনার জন্য এটা আমি বলতেই পারি। অন থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, অন পেজ এসইও আর অফ পেজ এসইওর মধ্যে যে বড় পার্থক্য সেটা হলো আপনার অন পেজ এসইও আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে গিয়ে করতে হয়, ঠিক আছে? অন পেজ এসইও এই যে দেখেন আপনার এখানে যেই ম্যাটা টাইটেল আমি যে বললাম, ম্যাটা টাইটেল, ম্যাটা ডিসক্রিপশন, এই যে স্ল্যাগ, এই বিষয়গুলা সব আপনি মানে এগুলো হচ্ছে অন পেজ এসইওর কাজ। এগুলা করতে হলে কিন্তু আপনার কি করতে হবে, আপনার নিশ্চয়ই একটা সাইডের ইয়া লাগবে, অ্যাক্সেস লাগবে, তাই না? অ্যাক্সেস ছাড়া তো আমি টাইটেলটা দিতে পারবো না, ম্যাটা ডেসক্রিপশন দিতে পারবো না, বা আমি সাজাইতে পারছি না, H1 H2 দিয়ে যে আমি আমার কিওয়ার্ডগুলা বসাবো সেটা পারছি না। ম্যাডাম, এটা কি ব্যাক এন্ডের কাজটা ব্যাকএন্ডের কাজ, ওয়েবসাইটের? ওয়েবসাইটের ব্যাকএন্ডের কাজ হলো অন আচ্ছা, পেজ এসইও, আর বুঝতে অফ পারছি। পেজ এসইও হলো বাহিরে যে যে এক্সটার্নাল লিঙ্ক, এই যে আমি যে এক্সটার্নাল লিঙ্ক দিলাম যে তুমি সুইমিং পুলের ড্রেসটা তুমি দারাজ থেকে কিনতে পারো, এটা হচ্ছে দারাজের জন্য অফ পেজ এসইও হয়ে গেল, ঠিক আছে? আমি ব্যাক লিঙ্ক করলাম, এক্সটার্নাল লিঙ্ক দিলাম, এগুলাই হচ্ছে আপনার মানে আচ্ছা ম্যাডাম, আমার ধরেন একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে? তো ওইটার জন্য ব্যাক এন্ডে আমি যে কাজগুলা করব ওটাকে অপটিমাইজ করার জন্য ওটা হচ্ছে অন পেজ এসইও। জি আর অফ পেজ এসইওটা হচ্ছে আমার আহ, মানে সাইটে অন্য কারো লিংক যদি আমি ওইখানে দিয়ে দেই, ওইটা হচ্ছে আমার জন্য তো অফ পেজ এসইও না, না, যার লিংকটা দিব তার জন্য অফ পেজ এসইও। এক্স্যাক্টলি তার জন্য হবে, কিন্তু আপনার ম্যাডাম, জন্য হবে না। আমার জন্য অফ পেজ এসইও কোনটা? আপনার জন্য অফ পেজ এসেও আপনার লিঙ্কটা নিয়ে যারা কাজ করবে আপনি হায়ার করবেন অন্য কাউকে, অথবা ও আপনি আচ্ছা, আপনি তাহলে বলবেন, এটা ম্যানুয়ালি করতে হবে। ম্যানুয়ালি করতে হবে। আপনি বলবেন শুরুতে আপনি এই যে অফ পেজ এসইওর চেকলিস্ট যখন আসবে তখন আমি বুঝাবো কিভাবে অফ পেজ করবেন, অফ পেজ এসইওটা করবেন। ওকে, ঠিক আছে। আজকে অন পেজটা শেষ করে তারপর অফ পেজটা শুরু করব, তখন আপনার প্রত্যেকটা ধাপ বলে দিব যে দেখেন অন পেজ কিভাবে করব সেটা যেমন আজকে দেখাবো, বলবো, প্লাস করে দেখাবো, ওরকম অফ পেজ এসইওরও ডিটেল আরেকটা ক্লাস নিব, ঠিক আছে? একটু ওয়েট করেন তাহলেই হবে। তো আমরা এখন ডিরেক্ট চলে যাব অন পেজ এসইওর মাঠে, ঠিক আছে?
নেট কি চলে গেল নাকি? আমাকে শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি ম্যাম ম্যাম শোনা যাচ্ছে। বাট ওপেন হচ্ছে না কেন? কি ব্যাপার? আসছে, লেট হয়েছে অনেক। সবার আগে আমরা কি করব, একটা প্লাগইন অ্যাড করে নিব। হ্যাঁ, অ্যাড নিউতে এই যে প্লাগইনে গিয়ে ড্যাশবোর্ডে গিয়ে যে দেখেন এটা আমার ড্যাশবোর্ড। আমরা সবাই ড্যাশবোর্ডটা জানি, ড্যাশবোর্ড এরকম হয়। ঠিক আছে, এটাকে ক্রস করে দিলাম, যাচ্ছে না কেন? দেখেন ড্যাশবোর্ড থেকে আমরা প্লাগইনে যাব, প্লাগইনে গিয়ে অ্যাড নিউতে যাব। প্লাগইন কিভাবে ইনস্টল করতে হয় সেটা কিন্তু আমরা সবাই জানি। ঠিক আছে, এখানে গিয়ে আচ্ছা কই উম, ও হবে ওয়াই ওয়াই ও ই এস টি। আচ্ছা দাঁড়ান, কোথায় যেন ছিল। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটু ওয়েট করে দেখেন চলে আসছে। এই যে আমাদের ইয়াস্টো এসইও, ঠিক আছে, এটাকে ইনস্টল করব। দেখেন এখানে কিন্তু এর সম্পর্কে কিছু বলে দিছে যে ইমপ্রুভ ইউর ওয়ার্ডপ্রেস এসইও, রাইট বেটার কন্টেন্ট অ্যান্ড হ্যাভ এ ফুললি অপটিমাইজড ওয়ার্ডপ্রেস সাইট ইউজিং ইয়াস্টো এসইও প্লাগইন। ঠিক আছে, মানে রাইট বেটার কন্টেন্ট, হ্যাভ এ ফুললি অপটিমাইজ, মানে ভালোভাবে কন্টেন্টটাকে খুব ভালোভাবে আরও ভালো করে লেখার জন্য এবং ফুললি অপটিমাইজড একটা কন্টেন্ট লেখার জন্য এটা আমরা ব্যবহার করতে পারি। দেখেন ইনস্টল করার পরে অ্যাক্টিভেট করে দিব। দেখেন এই যে আমাদের এখানে চলে আসছে। হুম, দেখেন এসইও সেটিংস, কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, এর আগে কিন্তু আমরা এই এই লেখাটা দেখি নাই, তাই না, এই চিহ্নটা দেখি নাই, বাট এখন দেখতেছি। ঠিক আছে, দেখেন এই যে ইয়াস্টো এসইও লোগোটা এখানে চলে আসছে। সো এখন আমরা নতুন একটা পোস্ট তৈরি করব। অ্যাড নিউতে গেলাম, দেখেন দেখেন তো এই জিনিসগুলা কি আগে ছিল আমাদের? আমাদের কিন্তু এই পর্যন্তই ছিল, তাই না, এখান থেকে আমরা পাবলিশ করে দিয়ে শেষ কাজ। বাট এখন দেখেন ইয়াস টু এসইওর ফলে এখানে কতগুলা জিনিস চলে আসছে। ঠিক আছে, দেখেন মোবাইল ভিউ, হ্যাঁ, এই জিনিসগুলা চলে আসছে। এই যে এসইও টাইটেল কেমন হবে, স্ল্যাগ এখানে কেমন হবে, ম্যাটার ডেসক্রিপশন কেমন হবে। ঠিক আছে, এই জিনিসগুলা আমরা যখন যখন এখানে লিখবো তখন এগুলো চেঞ্জ হবে। ঠিক আছে, এখানে এসইও টাইটেল এগুলো সব কিছু চেঞ্জ হবে। সো আমরা এখন সবার আগে কি নিব, টাইটেল নিব। ধরেন আমরা নিলাম হচ্ছে ইম্পর্টেন্স অফ, এখানে এখানে লিখতে তো অনেক সময় লাগবে। হ্যাঁ, ইম্পর্টেন্স অফ ডিজিটাল মার্কেটিং, শীতের মধ্যে লেখাটাও কষ্ট।
দেখেন এরাও কিন্তু কি দিছে, শেয়ার বাটন দিছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ও মেটা টাইটেল তো দিলাম না রে। আমরা এই সাইটটাতে ঢুকছি তাই না, এই সাইটটা ওকে। দেখেন এই সাইটের হোয়াই ডিজিটাল মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট ফর কি ডিজিটাল মার্কেটিং স্মল বিজনেস, ফর স্মল বিজনেস, ডিএমআই মানে ডিজিটাল মার্কেটিং ইম্পর্টেন্স। আচ্ছা ঠিক আছে, এখানে মেটা টাইটেল দিয়ে দিছে। ওকে, দেখেন আমরা যদি এরকমই কিছু লিখি যে হোয়াই, এখানে কিন্তু তাদের তাদের যে মেইন মানে ব্রড ম্যাচ কিংবা কি বলে লং টেল কিওয়ার্ড, যেটা হোয়াই ডিজিটাল মার্কেটিং ইজ, মানে ইজ না, হোয়াই ডিজিটাল মার্কেটিং ইম্পর্টেন্স। হ্যাঁ এরকম। তারপর ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং, আচ্ছা তাদের মেইন কিওয়ার্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখেন তাদের মেইন কিওয়ার্ড হলো ডিজিটাল মার্কেটিং। তো আমরাও এখানে ডিজিটাল মার্কেটিং নিতে পারি, হোয়াই ডিজিটাল মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট। Why digital marketing is important. আমরা একটু চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। এখন আমরা যদি ওনাদের দেখি, ওনারা কি করছে, একটা ছবি নিছে, ঠিক আছে। ওকে, এখন আমরা প্রথমে ডিজিটাল মার্কেটিং ইম্পর্টেন্স কেন, আমরা ক্যানভা থেকে একটা ছবি বানায় নিয়ে আসতে পারি। হ্যাঁ, এখন কিন্তু আমাদের সময় লেগে যাবে, একদম সিম্পলি একটা ইয়া নিয়ে আসি। কি করছি, আচ্ছা এখানে ব্লগ লিখতে হবে না। ম্যাডাম ক্যানভাতে অনেক সময় ওই ইমেজ আপলোড দিলে ধরেন যে সাইজে নিচ্ছেন ওই সাইজের সাথে অ্যাটাচ করা যায় না, আচ্ছা, অনেক ছোট বড় হয়ে যায়। এটা আপনারা একটু ওইখানেও দেখে নিবেন যে রিকোয়ার সাইজটা কি ছিল, এরকম ভাবে দেখে নিতে হবে। অথবা এখানে আপনি এখানে কি করবেন, সুন্দর করে লিখে দিবেন। হুম, এখানে আপনি আরো কিছু লিখলেন, এখানে 1 2 3 লিখে রিড মোর দিতে পারেন। এখানে সুন্দরভাবে, মানে এই ছবিটা অ্যাট্রাকটিভ হইতে হবে, ঠিক আছে। কারণ এই ছবিটা দেখে মানুষ আপনার লিঙ্কে ক্লিক করবে। যেমন ধরেন আমরা অনেক সময় লিঙ্ক শেয়ার করলে কিন্তু ছবিটা দেখা যায়, তাই না? আমরা কি খেয়াল করেছি না, যখন একটা লিঙ্ক শেয়ার করি, অথবা আপনি একটা গিগের লিঙ্ক শেয়ার করবেন, ঠিক আছে, গিগের যে ইমেজটা দিবেন সেই ইমেজটা কিন্তু দেখা যায়। আপনারা কি খেয়াল করেছেন? জি ম্যাম। তো আপনারা যখন এই লিঙ্কটা শেয়ার করবেন, এই লিঙ্ক শেয়ার করার ফলে কি হবে, আপনার এই ছবিটা কিন্তু দেখাবে। সো এই ছবিটা যদি আকর্ষণীয় না হয়, তাহলে কিন্তু মানুষজন আপনার এটাতে ক্লিক করবে না। এই ছবিটাকে যত বেশি আকর্ষণীয় করতে পারবেন, আপনি তত মানে অডিয়েন্স পাবেন। তো এখানে হোয়াই ডিজিটাল মার্কেটিং ইম্পর্টেন্স, হ্যাঁ আপনি এখানে ধরেন 1 নাম্বার দিলেন, অথবা 1 2 3 এরকম স্টেপ বাই স্টেপ, অথবা এখানে লিখে দিলেন যে দিস কন্টেন্ট ইজ ডিসক্রাইবড স্টেপ বাই স্টেপ, এরকম ভাবে কিছু একটা, মানে ইনফ্লুয়েন্স মূলক কিছু একটা লিখে দিলেন, যাতে মানুষ মানে ইয়া হয়ে, কি বলে, মোটিভেট হয়ে আপনার এই ইসের মধ্যে ক্লিক করে। তো আমরা এখন কিছু লিখলাম না, আমাদের সময় নাই। হোয়াই হোয়াই ডিজিটাল মার্কেটিং ইম্পর্টেন্স, ঠিক আছে। আপনি এখানে চাইলে অন্য কোনো ছবি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই।
কি হলো? এত লেট হইতেছে কেন? পিএনজিতে করছিল? আচ্ছা, দেখেন এখন আপনি চাইলে এখানে আপনার হেডিংটা এখানে একটু অন্যরকম হেডিং লিখে দিতে পারেন। হেডিং তো আমরা দিলাম। সবার আগে আমরা ছবিটা নিয়ে আসি। আপলোড ফাইলে যাব, সিলেক্ট ফাইল, ডাউনলোডে যাই, নিলাম। এখনো শেষ হয় নাই। ম্যাডাম একটা কোশ্চেন ছিল, জি বলেন। যদি আমরা কোনো থিম ইনস্টল করি ওয়ার্ডপ্রেসে, তাহলে ওই থিমের জন্য কিছু প্লাগইন রিকমেন্ড করে, হুম। 3-4টা এরকম কিছু প্লাগইন রিকমেন্ড করে, ওগুলো কি আমরা ইনস্টল করে নিব নাকি ওগুলো লাগবে না? না, আপনার কাজের ক্ষেত্রে যদি লাগে, কারণ ওরা ওইরকম ভাবেই সেট করে নিবেন রিকমেন্ডেড প্লাগইন গুলা। অনেক সময় লাগে ওদের ইয়ে অনুযায়ী। যদি ম্যাডাম আমরা ওটা নিয়ে কাজ না করি তাহলে তো আর লাগবে না। না, আপনি দেখবেন আগে, মানে একটা থিম যখন আমরা নতুন ইনস্টল করি তখন তো জানি না আসলে এই থিমটার কোথায় কি আছে, তাই না? তো এই থিমের সাথে অনেক সময় দিয়ে দেয় যে এই প্লাগইনটা লাগবে। অনেক সময় কাজে লাগে, অনেক সময় লাগে না। যেমন সিম্পলি একটা অদ্ভুত উদাহরণ দিই, ঠিক আছে? আমরা যখন এর নামটা ভুলে গেলাম, ইয়া খাই না, ওই যে কি বলে, রাঁধুনি মিক্সড, অনেক সময় একটা হালিম রাঁধুনি মিক্স, ঠিক আছে? তো ওই মশলাটাই আমার লাগে, বাট ওটার ভিতরে যে চাল ডাল ছোট ছোট গুঁড়া করে দেওয়া থাকে ওইটা আমার লাগে না। হ্যাঁ, তো দেখা যায় যে ওইটা আসলে নষ্টই হয়, বা আমি নিজে থেকে আলাদা করে ডাল টাল দিয়ে মিক্সড করি। তো ওইটা কিন্তু আমার লাগে না অনেক সময় বুঝতে পারছি প্যাকেজের। ম্যাডাম, ওটা তো ইমপ্যাক্ট পড়ে। না, না। আপনি অন্য প্লাগইন দিয়ে কাজ করবেন, কোনো সমস্যা নেই। এখন রাঁধুনি মসলাটা আমি ব্যবহার করলাম। বাট রাঁধুনির মানে হালিমের যে ingredients গুলা ওখানে দিছে ওটা আমার ভালো লাগে নাই। আমি নিজে থেকে করে নিছি। ওইটা আমি অন্য কোনো কাজে লাগাই দিছি বা ফেলে দিছি বা যাই হোক যেটাই করছি। কিন্তু আমি অন্য কিছু ইউজ করলাম, আমার কোনো সমস্যা নেই। আমি শুধু মসলাটা নিলাম। ওইরকম আরকি। তো অল্টাটেক্সে আমাদের কি বলছিল? সবার আগে কিন্তু আমাদের এই যে হেডিং বাটে মেইন কিওয়ার্ড সেটা দিয়ে দিতে। ঠিক আছে? তো আমরা এখন সময় নাই, সেজন্য আমাদের টাইটেলটা সবগুলাতে দিয়ে দিলাম। ঠিক আছে? বা ডেসক্রিপশন আপনারা খুব সুন্দর করে সাজায় লিখে দিবেন। অল্টার টেক্সটে টাইটেল, ক্যাপশন, ডেসক্রিপশন সবগুলা দিয়ে দিবেন। ওকে। এখন দেখেন আমরা এটাকে কোথায় নিয়ে যাব? মিডলে নিয়ে যাই। এখন চাইলে আপনি আরো বড় করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, দেখেন। এখন দেখেন, আপনি যদি চান যে এই লেখাটা এখানে থাকবে, হুম, অথবা এই লেখাটা এখানে আমি অন্যরকম ভাবে দিতে চাই, ডিজিটাল মার্কেটে ইম্পর্টেন্স অফ ডিজিটাল মার্কেটিং দিতে চান, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি এটাকে কেটে নিতে পারেন। অথবা আপনি যদি না চান যে এখানে কোনো লেখাই থাকবে না, সেক্ষেত্রে লেখাটা নাও দিতে পারেন। ওকে, ঠিক আছে। এখন আমরা কি করব? দেখেন, এখন আমাদের একটা সাব হেডিং নেই। দেখেন ওনারা কি করছে, কিছু লেখা এখানে লিখে দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমরা কি এদেরকে কপি করব? কপি করা যাবে না। ওহো, আমি তো ভুলে গেলাম।
ঠান্ডায় হাত জমে গেছে, ঠিকঠাক মতো কাজও করতে পারতেছে না। ওকে, এখন ধরেন আমি এখানে ডিজিটাল মার্কেটিং, এটা ধরেন আমার নাম হচ্ছে গিয়ে মেইন কিওয়ার্ড ছিল ডিজিটাল মার্কেটিং। ওকে, ডিজিটাল মার্কেটিং লিখলাম। ডিজিটাল মার্কেটিং ইজ সো ইম্পর্ট্যান্ট ফর এভরিওয়ান, এরকম ভাবে কিছু লিখে দিলাম। এটা হচ্ছে আমার কন্টেন্ট। এখন আপনি এখানে আবার নিচে গেলেন, যাওয়ার পরে ধরেন আরো একটা ছবি দিতে চাইলেন যে ডিজিটাল মার্কেটিং কিভাবে কাজ করে, ঠিক আছে, হাউ ওয়ার্কস ডিজিটাল মার্কেটিং, একটা প্রসেসিং দেখায় দিলেন। যেমন ধরেন এখানে আপনি হাউ ওয়ার্কস ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। ধরেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে পারেন চাইলে। বাবারে। এখন আপনি আরো একটা ছবি দিতে চাচ্ছেন এখানে, ঠিক আছে। ধরেন আবার গেলেন অ্যাড মিডিয়াতে, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল। এখানে কিন্তু সবাই ড্র্যাগ ড্রপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে অল্টার টেক্সটও আপনি দিবেন। আচ্ছা, হ্যাঁ, ওকে, দিয়ে দিলাম। এখন আমি ইনসার্ট ইনটু পোস্ট, দেখেন। এখন আপনি এই ছবিটাকে মিডলে নিয়ে আসলেন, কিংবা ধরেন একদম এই পাশে দিয়ে দিলেন। হ্যাঁ, একটু চেঞ্জ করলাম, আর আপনি এটাকে বড় করতে চাচ্ছেন, ঠিক আছে, আর একটু বড় করতে চাচ্ছেন, ব্যাস। এটা মিডলে ছিল, এটা আপনি এখানে দিয়ে দিলেন, জাস্ট একটু চেঞ্জ করলেন, ঠিক আছে। ধরেন আপনি এই লেখাটা হাউ ওয়ার্কস ডিজিটাল মার্কেটিং এখানে রাখতেই চাচ্ছেন না, ঠিক আছে। একটার মধ্যে রাখছি, এটার মধ্যে রাখতে চাচ্ছি না, আমি কেটে দিলাম। ওকে, এখন আপনি যদি চান যে আপনি ছবির পিছনে মানে দিবেন, এটা কিন্তু গতকালকে ক্লাসে দেখাইছি সবাইকে, আর আই থিঙ্ক সবাই জানেন যে ছবির পিছনে কিভাবে লিঙ্ক দিতে হয়। ছবিটার উপরে রেখে জাস্ট এই যে লিঙ্কে ক্লিক করে, এখানে যেই লিঙ্ক দিবেন ছবিতে ক্লিক করলে সে ওই লিঙ্কেই চলে যাবে, ঠিক আছে। ওকে, আমি যেহেতু দিতে চাচ্ছি না, সো আমি এখানে রেখে দিলাম। ওকে, আসতেছে না কিসের জন্য। আচ্ছা, এখন ধরেন আমি আবার কিছু লেখা এখানে নিয়ে আসি, এটাকেই কপি করি, সমস্যা নাই। এখানে এন্টার দিলে তো উফ, ঠান্ডায়। এখানে তো আসবে না, আহারে বারবার। ওহো, এদিকে তো আপনাদের বলিই নাই, দেখেন এই যে এগুলা কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখেন
এসইও টাইটেল ঠিক আছে, ওরা বলতেছে যে এসইও টাইটেল এখানে ঠিক আছে। আমরা যখনই এখানে কাজ করব তখনই কিন্তু এই যে এখানে একটু খেয়াল রাখবো, যে এই জিনিসগুলা সব ঠিকঠাক মতো আছে কিনা। ঠিক আছে, ধরেন আমরা এখানে টাইটেল দিছি, এখন আচ্ছা টাইটেল গেল, আমরা আগে মেটা টাইটেলটা দেখে আসি। ধরেন এখানে আচ্ছা ফোকাস প্রেস, এখানে দেখেন এসইওটা এখনো কিছুই আসে নাই, রিডেবিলিটিটা খুবই খারাপ অবস্থায় আছে, বাট এই দুইটা আমাদের ঠিকঠাক মতন করতে হবে, সবুজ করতে হবে। এসইও টাইটেল এখানে আমরা আগে টাইটেলটা নিয়ে আসি, কোথায়, ওকে, এখনো ইয়ে আছে, হোয়াই ডিজিটাল মার্কেটিং ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান। আচ্ছা ঠিক আছে, স্লাগ, ওকে, ম্যাটার ডিসক্রিপশন, আচ্ছা সেখানে আরো কিছু লিখতে হবে। আমাদের সাব হেডিংটা কি হইতে পারে, ডিজিটাল হাউ ওয়ার্কস, আচ্ছা দেখেন এতক্ষণ কিন্তু ইয়ালো ছিল, এখন গ্রিন হইছে, কেন হইলো? এই যে হাউ ওয়ার্কস ডিজিটাল মার্কেটিং, তার মানে গুগল, মানে গুগল ধরে নিয়েছে যে আমি যেহেতু সেকেন্ড দিছি হলো হাউ ওয়ার্কস ডিজিটাল মার্কেটিং, এখানে ও বলতেছে যে সেকেন্ড যে ইয়াটা আসবে সেটা হাউ হাউ ওয়ার্কস ডিজিটাল মার্কেটিং, কারণ এই ছবির পিছনে কিন্তু আমি অল্টার টেক্সট দিয়েছিলাম হাউ ওয়ার্ক ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, দেখেন এখন আমার এসইও টাইটেলটা এখনো আসে নাই, সো আমার এই সবগুলা ব্যাপার এখানে দেখেন এখনো কিন্তু রিডেবিলিটিটা মন খারাপ করে আছে, এসইওর মধ্যে এখনো কোনো কালার আসে নাই। হ্যাঁ, এখানে আমার এখন ফোকাস কিওয়ার্ড কি কির ওপর, মানে ফোকাস কিওয়ার্ডগুলা দিতে হবে। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু আপনি এইখানে যদি ক্লিক করেন, মানে ক্লিক না, হাত রাখার ফলে দেখানোর কথা ছিল, দেখালো না। আচ্ছা, এখানে আমরা ইম্পর্টেন্স আবার সেই আগের কথাগুলোই লিখি, কপি করে নিয়ে আসি, লিখতে কষ্ট হইতেছে। দেখেন ইসিও একেবারে খারাপ অবস্থা। ওয়াই ডিজিটাল মার্কেটিং, এখনো খারাপ। হাওয়ার্ড ডিজিটাল মার্কেটিং, আচ্ছা এদের দুইজনের অবস্থা খারাপ, কিন্তু আমরা যখন আরো লেখা লিখবো তখন এসইও অ্যানালিসিস খুবই খারাপ অবস্থায় আছে। হুম, তো সমস্যা নেই, আমরা আরো দেখবো নে। ডিজিটাল মার্কেটিং, এখানে আমাদের আরো কিছু
আচ্ছা দিয়ে দিলাম, একবার দিলাম, দেখি কোনো চেঞ্জ হয়েছে কিনা। ওকে, এখনো চেঞ্জ হয় নাই। সো আপনার এই জায়গায় 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 আমাদের এখন চেঞ্জ করতে হবে এই লেখাগুলোর পাশাপাশি আমাদের যে কিওয়ার্ডগুলো, হাউ ইট ওয়ার্ক, মানে হাউ ডিজিটাল মার্কেটিং ওয়ার্কস, আর হলো প্রথমে এটা কি, হোয়াই ডিজিটাল মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই দুটা লেখা নিয়ে আমরা এখন কাজ করব। তো সেটার কি যে প্রবলেম হলো এখান থেকে আমি ক্লিয়ার করতে পারতেছি না। ওহো, এটা কপি হয়ে গেছে। আমরা তো কপি করব হচ্ছে এটাকে, না কপি করে সমস্যা হলো। আচ্ছা দাঁড়ান, এখন আমরা লিখবো হচ্ছে হাউ ওয়ার্কস ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, হাউ ওয়ার্কস ডিজিটাল মার্কেটিং লিখলাম। এখন এখানে আরো কিছু লিখে দিতে হবে। আচ্ছা, এখান থেকে কোথা থেকে কপি করা যাবে কিছু? হাউ ওয়ার্কস ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, হাউ ওয়ার্কস ডিজিটাল মার্কেটিং। আমরা এখন এটাকে সেকেন্ডারি কিওয়ার্ড হিসেবে যদি ধরি, আচ্ছা এখন আমরা আরেকটা নিতে পারি, আরেকটা সাব হেডিং নিতে পারি, কিংবা ধরেন আমরা এখানে বুক এ পর্যন্ত একটা প্যারা করলাম, প্যারা করে ফেলি। হ্যাঁ, আমাদের কি বলছিল, ছোট ছোট প্যারাগ্রাফ করতে। তো আমরা এখন ছোট ছোট প্যারাগ্রাফ করলাম দুইটা, ধরেন এটাকে আরেকবার নিলাম, আরেকবার আরেকটা প্যারা করি। ঠিক আছে, দেখেন, আচ্ছা এটা কিন্তু একদম রেড ছিল, এখন একটু চেঞ্জ হয়েছে না, দেখেন এটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, কিন্তু রিডেবিলিটিটা এখনো চেঞ্জ হয় নাই। ঠিক আছে, এখন আমাদের একে খুশি করানোর পালা, আমাদের চেঞ্জ করতে হবে এসইও অ্যানালাইসিসটা। আচ্ছা, এসইও টাইটেলটাও হয় নাই, ডিজিটাল মার্কেটিং ইজ ইম্পর্টেন্স। আচ্ছা দেখেন, আমাদের এখন এসইও টাইটেলটাও কিন্তু সবুজ হয়েছে, তাই না? আচ্ছা ঠিক আছে, গ্রিন সিগন্যাল আমরা এসইও টাইটেলের পাইছি আর ম্যাটার ডেসক্রিপশনের পাইছি, দুইটা গ্রিন সিগন্যাল পাইলাম। এখন আমাদের গ্রিন সিগন্যাল লাগবে হলো এই যে ফুল এসইও অ্যানালাইসিস, এই যে এসইও অ্যানালাইসিসটার ফুল গ্রিন সিগন্যাল লাগবে এখানে, আর রিডেবিলিটিটা লাগবে। ঠিক আছে, এখন দুইটার জন্য আমাদের কাজ করতে হবে। দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে যে এটা হলো মোবাইল ভিউ আর হচ্ছে ডেস্কটপ রেজাল্ট। যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কি যে হোয়াই ডিজিটাল মার্কেটিং ইজ ইম্পর্টেন্স ফর এভরিওয়ান। ঠিক আছে, উই উইল শো, এই যে কোথায় উই উইল শো, উই কই, উই উইল শো,
এসইও টাইটেল, এই যে মেটা টাইটেল, মানে এসইও টাইটেল বলতে মেটা টাইটেল যেটা, এই যে এখানে দেখাচ্ছে হোয়াই ডিজিটাল মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান, উই উইল শো এই যে উই উইল শো হাউ ইট ওয়ার্ক। ঠিক আছে, এরকম আসবে, এই যে এরকম, এই যে দেখেন এখানে ডট ডট আছে না, আমাদেরটা ডট ডট আসবে, এই যে এখানে ডট ডট দেখাচ্ছে, তার মানে হচ্ছে আরো আরো কিছু লেখা আছে, এই যে কোম্পানি ডট ডট। ঠিক আছে, আমাদেরটাও এরকম দেখাবে, এই যে এরকম হোয়াই ডিজিটাল মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান উই উইল শো লিখে এখানে ডট ডট দিয়ে দিবে। হ্যাঁ, এই যে এই পর্যন্ত আসবে, এটা ছোট করে দেখাচ্ছে তো, এই যে উই উইল শো হাউ এইচ লিখে এখানে ডট ডট দিবে, দেখাবে। দেখেন তারপরে কি বলতেছে, আমার ওয়েবসাইটের ইয়াটা আসবে। হুম, আচ্ছা, লিঙ্কটা আসবে। ঠিক আছে, তারপরে এখানে ডেট দেখাচ্ছে, আমি কবে লিখতেছি দেখেন 19 ডিসেম্বর 2020 লিখতেছি। আর আমরা কি করছি দেখেন, ইন দিস মডার্ন এরা ডিজিটাল মার্কেটিং ইজ সো ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান। আচ্ছা, ডিজিটাল মার্কেটিংয়ে ফোকাস করছে। এখন দেখেন এই যে এখানে এখানে কিন্তু ডিজিটাল মার্কেটিং লিখছি দুইবার। ঠিক আছে, এই যে ফোকাস কিওয়ার্ড, অনেক সময় আমরা দেখি যে এই যে দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং ফোকাস হয়ে আছে না, এই যে এখানে ইম্পর্টেন্স অফ ডিজিটাল মার্কেটিং ফোকাস হয়ে আছে, এই যে ইম্পর্টেন্স ডিজিটাল মার্কেটিং। সো আমরাও এই জিনিসটা করছি, ফোকাস ফোকাস ক্রিপেস, মানে ফোকাস করছে হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে। সো ডিজিটাল মার্কেটিংটা ফোকাস হয়ে থাকবে। ঠিক আছে, এটা কেন করি, যেমন ধরেন আমরা অনেক সময় এই যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু লিখলে কেউ যদি সার্চ করে তাহলে ফোকাস করে দিলাম, লোকজন জানলো হ্যাঁ আমার এটার মধ্যে ইয়ে আছে। ওকে, দেখেন তো ফোকাস থাকলে হয় কি, আমি যে জিনিসটা খুঁজতেছি সেটা যেন মানে এই সাইডের মধ্যে আছে, এটা আমি জানাই দিলাম। সে কি এই সাইডটা কি করছে, ডিজিটাল মার্কেটিং ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ফোকাসিং কিওয়ার্ডে রাখছিল। এটা আবার কি ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ সে এই দুইটা ডিজিটাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্টেজ দুইটাকেই ফোকাস কিওয়ার্ডে রাখছে। তো এরকমভাবে আমরা ফোকাসিং কিওয়ার্ডগুলো খুঁজে দিতে পারি, যেন লোকজন এখানে এসেই খুঁজে বের করতে পারে। হুম, দেখেন ওকে, ঠিক আছে। তো এসইও টাইটেল হয়ে গেছে, স্লাগ হয়ে গেছে আমাদের, ম্যাটার ডিসক্রিপশন। ওকে, এখন আমরা আরো কিছু লিখি, হাউ ওয়ার্কস ডিজিটাল মার্কেটিং। এখন আমরা আরেকটা প্যারা বের করব খুঁজে, সেটা হচ্ছে কপি করব। আচ্ছা, আপনারা বলেন মানে এর পরের সাব হেডিং আমাদের কি হতে পারে? হুম, টার্গেট অডিয়েন্স নিয়ে কিছু লিখবো, কি সমস্যা? জি না, এটা লেখেন। সরাসরি তো আর এটা লেখা যাবে না। ধরেন এখানে আমরা কিছু কাজ করতে পারি, দেখেন অটোমেটিক এটা দেওয়ার পরে এখানে হেডিং 2 মানে H2 চলে আসছে। ঠিক আছে, সাব হেডিং গুলা H2 তে নরমালি থাকে। আচ্ছা, আমরা ধরেন এটাকে রাখলাম এখানে টার্গেট অডিয়েন্স। ঠিক আছে, আচ্ছা একটা কাজ করি, ও আসলে রাগ করে আছে কেন, ডিজিটাল মার্কেট মানে রিডেবিলিটি রাগ করে আছে কেন, সেটা হচ্ছে গিয়ে আমরা লিখছি ডিজিটাল মার্কেটিং নিয়ে, বাট কথা বলতেছি লরেম ম্যাম কি ইপসেন। আছে? ও, আচ্ছা।
কেন আমার কথা শুনতে পাচ্ছেন না? জি ম্যাম, শুনতে পাচ্ছি। জুলফিকার আসছে, গত ক্লাসে ছিল না। কি শুনি? ম্যাম শুনতে পাচ্ছেন? জি ম্যাম, একটু সমস্যা ছিল বাসায় জন্য। বাচ্চা ছেলে ক্লাসে না আসলে সবাই মিস করে তো। আমরা একটা কাজ করি, এখানে আমরা কিছু লেখাকে চেঞ্জ করে দেই। এখন দেখি রিডেবিলিটি চেঞ্জ হয় কিনা, এখনো হয় না। ম্যাডাম রিডেবিলিটিটা কি কিসের উপরে এটা বেস করে? ফুল মানে ফুল এটা কি কন্টেন্ট। যে রিলেটেড হইতে হবে নাকি অনেক বেশি না, ওয়ার্ড হইতে হবে? বেশি ওয়ার্ড হইতে হবে আর রিলেটেড কিনা, ঠিক আছে, আরো বড় করতে হবে। রিলেটেড না হইলে সে ওই যে মন খারাপ করে থাকবে আর কি। আচ্ছা, হাউ ওয়ার্ড কিন্তু ম্যাডাম আপনি তো রিলেটেডই দিলেন। এখন দিলাম, বাট এই যে এটাও তো অন্য কিছু, ঠিক আছে। আর আরো ওয়ার্ড আরো বড় করতে হবে আমার। ওকে, সমস্যা নেই, আমি আর নো অডিয়েন্স, জি অডিয়েন্স থেকে একটু কপি করি। কোথায় ছিল অডিয়েন্সটা? এই দেখেন, রিলেটেড দিছে আর বড় করছে, তাতে সে কি করছে, এটা একদম হাসি দিয়ে ফেলছে, ঠিক আছে। এখন এসিওটা এখনো পর্যন্ত আমার ইয়া হয় নাই, মন খারাপ রয়েই গেছে। এখন দেখেন আমি ওখান থেকে আরেকটু কিন্তু দিলে আবার রেড হয়ে যাবে। তারপরও মন খারাপ করে আছে। ম্যাডাম ফোকাস কিওয়ার্ডে মনে হয় আপনি অনেক কিছু দিয়েছেন। ওই যে ফোকাস করছে শুধু ডিজিটাল মার্কেটিং, কিন্তু ওই ইম্পর্টেন্ট এন্ড হাউ ওয়ার্কস ডিজিটাল মার্কেটিং এগুলো কিন্তু ফোকাস করেনি। আচ্ছা, দেখা যাক, একটু কমাই দিই। না, এটা তো হবে না, আর বেশি না। ম্যাম নিচে আছে গেট রিলেটেড কি প্রেস, ওইখানে দিলে কি পাওয়া যাবে? এখানে আপনি মানে এই যে এখানে দেখেন আরো ইয়া হবে, সেম সেম রাশ থেকে এখানে মানে আপনি যদি ইয়া করেন, কি বলে, এই যে দেখেন এখানে যদি আরো কিওয়ার্ডকে চান, এই যে যেমন সে দুইটা কিওয়ার্ডকে ফোকাস করছে, ইম্পর্টেন্স একটা আর ডিজিটাল মার্কেটিং আরেকটা, ঠিক আছে। দুইটা কিওয়ার্ডকে যদি ফোকাস করতে চান, এই যে সে আবার একটা করছে ডিজিটাল মার্কেটিং, মানে ইম্পর্টেন্স অফ ডিজিটাল মার্কেটিং একটাই করছে। সেও ডিজিটাল মার্কেটিং করছে, আবার কোথায় যেন আরেকজনকে দেখছে যে ডিজিটাল মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্টেজ, সে আবার দুইটা করছে। তো এখানে বলতেছে যে যদি আমরা গেট রিলেটেড কিওয়ার্ড প্রেস আরো নিতে চাই, সেক্ষেত্রে এখানে আমরা দেখেন অ্যাপ্লিকেশন ইনস্টলেশন রিকোয়েস্টেড অ্যাক্সেস, সেম রাশের ওখান থেকে আমাদের আইডিয়া নিতে বলতেছে। হ্যাঁ, আমরা যদি এখন অ্যাপ্রুভ করে আমাদের আরো কিছু ফ্যাসিলিটিস, মানে আরো কিছু লগ ইন টগ ইন করতে হবে। আর আমরা জানি সেম রাশ পেইড টুলস, ঠিক আছে। তো পেইড টুলস থেকে আমরা এখানে কিওয়ার্ড রিলেটেড, আমার এই যে ফুল জিনিসটা লিখছি, ঠিক আছে, এই যে ফুল ইয়াটা লিখছি, কি বলে এটাকে, ব্লগটা লিখছি, আর্টিকেলটা লিখছি, এই আর্টিকেলের উপর বেস করে সে আমাকে আরো কিছু কিওয়ার্ড খুঁজে বের করে দিবে অটোমেটিকলি, বুঝতে পারছেন? ম্যাডাম ওই ইম্পর্টেন্স অফটা কেটে দেন তো, ওইটা গ্রিন আসবে।
আসছে। আচ্ছা ম্যাডাম, এখন আমি যদি দুইটা নিতে চাই, মানে ওই যে ওখানে যেভাবে উনি দুইটা নিছে অ্যাডভান্টেজ সহ, তো আরেকটা কিওয়ার্ড আমি সেটা কিভাবে লিখবো এখানে? আচ্ছা, এই যে অ্যাড রিলেটেড প্রিফেস, এখানে এই যে গেট আচ্ছা, এখানে আরেকটা অ্যাপ্রোপ্রিয়েট, নেন আমরা। না এখানে আরেকটা নিতে গেলে এখানে তো সমস্যা আছে, সব সময় তো আমরা ফ্রিতে অল্প কিছু পাই, তারপরে প্রিমিয়ামে যাইতে হয়। ও আচ্ছা, এটা কি পেইড? এটা পেইড জি, করতে হবে না? মানে একটা আমাদের ফ্রি ফ্রি দিবে, দিবে, একটা কিওয়ার্ড। বাকিগুলা বুঝতে পারছি। আমি চাইছিলাম কি ফ্রেজটা আমরা মানে ইম্পর্টেন্স অফ ডিজিটাল মার্কেটিং, যেমন এখানে করছে না ইম্পর্টেন্স অফ ডিজিটাল মার্কেটিং, ইম্পর্টেন্স অফ ডিজিটাল মার্কেটিং, কিন্তু কেন এখানে আমাদের নিচ্ছে না, শুধু ডিজিটাল মার্কেটিং এ নিচ্ছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা শুধু ডিজিটাল, কারণ আমার টাইটেলটাই ছিল হচ্ছে ইম্পর্টেন্স অফ ডিজিটাল মার্কেটিং, মানে ওয়াই ডিজিটাল মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট। তো তো যাই হোক, আমার এখানে নিলাম শুধু ডিজিটাল। এখন যখন দেখেন এই যে আমার এখানে কিন্তু ডিজিটাল মার্কেটিং এর উপরে ফোকাস দিয়ে দিছে। ঠিক আছে, এই যে জি ম্যাডাম। ওকে, দেখেন এখন আমার এসইও টাইটেল, স্লাগ, এখানে ম্যাটার ডেসক্রিপশন, এসইও অ্যানালিসিস সবগুলাই কিন্তু মানে গ্রিন চলে আসছে। ঠিক আছে, একদম হাসি দিয়ে ফেলছে। তো এরকম ভাবে আপনাদের যখন আপনারা কাজ করবেন, ঠিক আছে, হেডিং গুলা, হ্যাঁ, আপনার মেইন হেডিংটা এটা হবে H1, তারপরে সাব হেডিং গুলা H2 দিতে পারেন। এখানে যদি আরো কিছু দিতে চান পয়েন্ট আকারে, তাহলে H3 H4 এরকম ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে গিয়ে আপনারা এখানে আর কি করা যায়, তারপরে ইমেজ গুলার পিছনে যে অল্টার টেক্সট দিবেন সেই জিনিসটাও ইয়া করতে পারেন। ঠিক আছে, তো এখন যদি আমি এটাকে পাবলিশ করে দেই, তাহলে আশা করতে পারি ইনশাআল্লাহ আমার এই যে দেখেন এটা কিন্তু ইয়ালো ছিল, এখন গ্রিন দেখাচ্ছে। সো আমরা আশা করতে পারি যে আমাদের ইয়াগুলা শুধুমাত্র অন পেজ এসইওটা সাকসেসফুলি হইলো। এই যে দেখেন এখানে কি বলতেছে, এসইও গুড, রিডেবিলিটি গুড। ঠিক আছে, মানে আমাদের পড়তেও ভালো লাগবে আর এসইওটাও ভালো হয়েছে। সো এরকম ভাবে আপনারা অন পেজ এসইওটা শেষ করতে পারেন। ম্যাডাম, এখন কি স্পিড তাহলে আর লোডিং হবে না আগের মতো? স্পিডটা কি বাড়বে, লোডিং না না, স্পিডটা? স্পিডের ব্যাপার তো এখানে করিই নাই, স্পিড ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্পিডের কাজ এখানে করেন, এখানে শুধু অন পেজ এসইওর কাজটাই হয়েছে, ইভেন অফ পেজ এসইওর কাজও হয় নাই। ঠিক আছে, সেগুলো আমরা আলাদা ক্লাসে দেখব। ঠিক আছে, দেখেন এখন আমি পাবলিশ করে দেই। ওহো, একটা জিনিস তো খেয়াল করি না এখানে। আচ্ছা, দেখায় আপনাদেরকে। এই যে দেখেন, ডিসেবল স্ট্যান্ডার্ড শেয়ারিং ইন্টারফেস অন দিস পোস্ট। আচ্ছা, এখানে দেখেন আপনি যদি না চান যে এই পোস্টটা মানুষ শেয়ার করুক, তাহলে এখানে ডিসেবল করে দিতে পারেন। হ্যাঁ, যেহেতু আমরা এই যে সেসি সোশ্যাল শেয়ারটা ইনস্টল করছিলাম না, এর ফলে কিন্তু সবগুলা পোস্টই আমাদের ইয়া হবে। ঠিক আছে, এখানে দেখেন পাশাপাশিও আসতেছে আবার স্ট্যান্ডার্ড শেয়ারিং, কিন্তু আমরা তো ফ্লোটিং শেয়ারিংটা অফ করে দিছিলাম, তারপরে এটা আসলো। তো আপনি যদি ডিসেবল করে দিতে চান যে আপনি শেয়ার শেয়ার অপশনটা দিতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি এখানে অফ করে রাখতে পারেন। ঠিক আছে, দেখি আমরা একটু পোস্টটা দেখে আসি কেমন হইলো। দেখেন আমাদের এই যে শেয়ার অপশনগুলো চলে আসছে। ঠিক আছে, আমাদের টাইটেল ওয়াই ডিজিটাল মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান। ওকে, এখন আমরা যে ছবিটা দিয়েছিলাম এখানে ছবির নিচে এখানে লিখছিলাম, আর এই যে আমাদের সাব হেডিং গুলা, ঠিক আছে, চলে আসছে। এখন রিপ্লে দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে, আমরা ব্রেকের পর ফিরে আসি, আমাদের 11টা বেজে গেছে তো। আচ্ছা, আপনাদের অন পেজ ওকে ম্যাম, এসইও নিয়ে ঠিক আছে। ব্রেকের নাম শুনছে আর রাকিব ভাই দূর